সবেমাত্র বিদেশ থেকে আসা ছেলে রাসেলের চোখ দিয়ে পানি পড়ে যেন এলাকায় বন্যা হয়ে যাচ্ছে। আর বন্যা হবেই না কেন বলেন? পরিবারের সবার কাছে সুখের পরিবর্তে এত কষ্ট যদি পায়, তাহলে কি চোখে পানি না আসে পারে? কিছুই বুঝতেছেন না, না তো? তাহলে চলেন সবটাই বুঝে আসি। রাসেল একটু আগেই 10 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে চলে আসে। আবার বাড়ির কাউকে কিছু না বলে এসেছে বাড়িতে। রাসেল বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, এক ধ্যানে তাকিয়েছে বাড়ির দিকে। তাকিয়ে দেখতে কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। রাসেল উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবে, 10টি বছর হলো আমি দেশের বাইরে গেছি। বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। যাক, বাবা ভাইয়া মিলে সেই পুরাতন বাড়িটাকে এত সুন্দর করে দোতলা ভবনে তৈরি করছে। ইস, দেখে মনে হচ্ছে আমার মনটা ভরে গেছে। তা আমার বাড়িতে এত সাজসজ্জা কেন? মা তো আমাকে কিছুই বলেনি। দেখি ভিতরে গিয়ে তাহলেই বুঝতে পারবো। রাসেল গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরটা আরো সুন্দর করে সাজানো। সামনেই দেখতে পায় ওর মা বাবা, বড় ভাই একটা মেয়েকে বধূ বেশে সাজিয়ে দাঁড়িয়ে আছে। আহ, হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই বধূ বেশে থাকা মেয়েটি হলো রাসেলের একমাত্র আদরের ছোট্ট বোন রিয়া। রিয়া যখন 6 বছর, তখন রাসেল লন্ডন চলে যায়। তারপরে কখনো দেখেনি, তাই আজকে চিনতে পারলো না। রাসেল ধীরে ধীরে ওর মায়ের কাছে গিয়ে, মা, তোমরা সবাই কেমন আছো? আর এখানে কার বিয়ে হচ্ছে? কই, আমাকে তো বলোনি। রাসেলের মা রাসেলকে কোনো কথা না বলে টেনে সেখান থেকে একটা রুমে নিয়ে আসে। সাথে ওর বাবা ভাইও চলে আসে। রাসেলকে উদ্দেশ্য করে ওর মা বাবা বলে, রাসেল, তুই যে দেশে আসলি, কই একটা বারের জন্য তো আমাদের বললি না, আর হঠাৎ করেই চলে আসলি কেন? হ্যাঁ রাসেল, তোর মা তো ঠিকই বলেছে। তুই হঠাৎ করে চলে আসলি কেন? তুই জানিস না আমরা কত টাকার ঋণে ডুবে আছি? সেই টাকা শোধ করেই আসতি। বাবা, মা, আমি চাইছিলাম তোমাদেরকে আমি আসার খবরটা না জানিয়ে চলে আসলে তোমাদের অনেকটাই সারপ্রাইজ দিতে পারবো, কিন্তু দেখো ভাগ্যের কি নরম পরিহাস। সারপ্রাইজ দেওয়ার পরিবর্তে আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গেলাম। মা, তোমরা জানতে চাইবে না আমি কেমন আছি? আরে, তুই দেখতে ভালোই আছিস, তাহলে তোর কোনো সমস্যা নেই বোঝাই যাচ্ছে। এখন কত টাকা এনেছিস সেই টাকা তোর মায়ের কাছে? বাবা, তুই তাহলে আবার কয়দিন পরে ফিরে যাবি? আর সোনা দানা যা এনেছিস সেই সব আমাদের কাছে দে। রাসেলের চোখে পানি। কত আশা ছিল সবার সাথে গিয়ে দেশে আনন্দ করবে, আর আনন্দের পরিবর্তে এমনটা হবে কে জানতো। রাসেল ওর মায়ের কথা জবাবে কিছুই বলতে যাবে, ঠিক তখনই ওর ভাই রাশেদ বলে ওঠে, রাসেল, তোর আইফোন আর হাতের থাকা রোলেক্সের ঘড়িটা দে। আমার খুব পছন্দ হয়েছে। তুই যতদিন থাকবি ততদিন না হয় বাজার থেকে একটা ঘড়ি কিনে নিস। রাসেল হাত থেকে দেবার আগেই রাশেদ থাবা দিয়ে নিয়ে নেয়। আসলে রাসেল এই আইফোনটা, ঘড়িটা ওর ভাইয়ের জন্য এনেছিল, কিন্তু সেটা খুশিও দিতে পারলো না। মা, আমি তো কোনো টাকা আনতে পারিনি, বরং আমি একটা কেসে ফেসে গেছি যেটা ছোটানোর জন্য আমার 10 লাখ টাকা লাগবে। তাই তো বাড়িতে আসলাম। আমার কাছে তো টাকা নেই। কেন, সব টাকাই তো আমি মাসে মাসে তোমাদের দিয়ে দিছি। রাসেলের মুখে এমন কথা শুনে সবাই মৌলির মুখটা যেন কালো অন্ধকার চাদরে ঢেকে যায়। রাসেলের বাবা রাসেলকে বলে, দেখ বাবা, তুই যেই টাকা দিছস সবটা তো বাড়ি করতে আর দোকানের পিছনেই ব্যয় হয়ে গেছে। আর কিছু জমি কিনেছি, বাকি যা ছিল তোর ছোট বোন রিয়ার বিয়েতে শেষ। তাহলে আর কি করার, সেই জমির কিছু অংশ না হয় বেঁচে দাও, আমার তো টাকা লাগবেই। দেখ বাবা, তুই এসব বলিস না। তুই বরং আবার বিদেশে চলে যা। এই জমি আর দোকান রাশেদ আর রিয়ার নামে দলিল করা। ওরা কি তোর জন্য বিক্রি করবে? পাগলের মতন কথা বলিস। টাকা কামাইলাম দেশের বাইরে, রোদে পড়ে থেকে আমি। আর সেই টাকা দিয়ে সবকিছু করলো ভাই, বোন, মা। মা জানো আমরা প্রবাসীরা কিভাবে থাকি? দুটো শার্ট দুটো প্যান্ট দিয়ে চালিয়ে নেই আগুনিতে দিন, মাসের পর মাস। তবুও নতুন কিছুই কেনা হয় না। কেননা তোমাদের কাছে টাকা পাঠাতে হবে। ঈদের সময় তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের শপিং করার টাকা পর্যন্ত বাড়িতে পাঠিয়ে দেই, যেন তোমাদের ঈদটা ভালোভাবে কাটে, কোনো কষ্ট না হয়। আর আমি সেখানে পুরাতন কাপড় পরেই নামাজ পড়ে আসি। জানো মা, এখানে সবাই ঈদের দিনে কত আনন্দ করে, আর আমরা প্রবাসীরা নামাজটা পড়েই আবার দৌড়াতে শুরু করি কাজের জন্য। কেননা এই মাসে বাড়িতে 50,000 দিয়েছি তো,
বাড়ি থেকে বলো সামনের মাসে একটু বেশি দিস। এই বেশি টাকাটা না মা, আমরা না ঘুমিয়ে না খেয়ে অনেক কষ্টে কাজ করে বাড়িতে পাঠাই। আর দিন শেষে সে আমাদের মতো প্রবাসীদেরই বাড়িতে কোনো দাম থাকে না। আসলে লোকে ঠিকই বলে, বিদেশে থাকা টাকা কামানোর মেশিনটা যতদিন টাকা কামাতে পারে ততদিন পরিবারের কাছে অনেক সম্মানিত হয়ে থাকে। আর যখনই টাকা কামাই বন্ধ করে আমার মতো দেশে আসে, তখনই শুরু হয়ে যায় এমন পরিবারের অবহেলা। জানো মা, বিদেশে সেই কষ্টটা হয়তো সহ্য করা যায়, তবে তোমাদের মতো পরিবারের দেহ অবহেলাটা সহ্য করার ক্ষমতা আমাদের মতো প্রবাসীদের থাকে না। রাসেল, এসব বলে লাভ নেই। আমি আমার ভাগের কানাকড়িও তোকে দেব না। তোকে আমরাই তো টাকা খরচ করে বিদেশে পাঠিয়েছি, তাহলে সব টাকা তো আমাদেরই, তাই না? হ্যাঁ, রাশেদ তো ঠিকই বলেছে। তোকে বিদেশ যাওয়ার সময় টাকা তো আমরাই দিয়েছি, গুনে গুনে 7 লাখ টাকা। বাহ বাবা বাহ, এমনভাবে বলতেছো যেন আমাকে তোমরা সুদের উপরে টাকা দিয়েছিলে। আচ্ছা বাবা, বাংলাদেশ ব্যাংক থেকেও যদি লোন নেওয়া যায়, তবুও তো সারা জীবন লোনের সুদ টানা লাগে না। আর তোমাদের 7 লাখ টাকার বদলে 70 লাখ টাকার বেশি টাকা আমি বাড়িতে পাঠিয়েছি, তাহলে এখন সব টাকায় তোমাদের বলে দাবি করতেছো? দেখ রাসেল, আমি ভাই ভাই মারামারি করতে চাই না। কত টাকা দিচ্ছিস না দিচ্ছিস সেটার হিসাবও করতে আমি চাই না। আমার কথা একটাই, আমি কানা করেও দিতে পারবো না। রাসেল, তুই বাড়িতে এসেছিস, এক মুঠো খেয়ে বিদায় হ। আমি আর আমার মেয়ের বিয়ের দিনে কোনো ঝামেলা দেখতে চাই না। মা, টাকার জন্য আজকে আমাকে পর করে দিলে? আচ্ছা, আমার কোনো টাকা লাগবে না, শুধু তোমাদের একটু ভালোবাসা দিও, একটু এই বাড়িতে থাকতে দাও। দেখ বাবা, এই বাড়িতে কোনো রুম নেই। আর তুই আসতেছিস সেটা আগে বললে হয়তো টিনের একটা ঘর বাইরে করে দিতে পারতাম, কিন্তু এখন সেটাও সম্ভব না। রাসেল কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়া ভাইয়া বলে রাসেলকে এসে জড়িয়ে ধরে। কেননা রিয়া দরজার আড়াল দাঁড়িয়ে সব কিছু শুনছিল। রিয়া চোখে যেন পানি, কান্না করে যেন বিয়ের শ্বাসটাই নষ্ট করেছে। এত সময় ভালো না থাকলেও এখন আমি অনেক ভালো আছি। তা তুই কেমন আছিস শুনি? ভাইয়া, কেমন আছো তুমি? ভাইয়া, আমি অনেক ভালো আছি। ভাইয়া, আমি সব কিছুই শুনেছি বাইরের থেকে। তোমার যা টাকা লাগে আমার অংশের সব কিছু বিক্রি করে নিয়ে নাও। সব কিছুই তোমার, আমার এইসবের দরকার নেই। না রে বোন, তোর কথাতেই আমার মনটা ভরে গেছে। আমার টাকা লাগবে না, নিজের মা বাবাই আমার কথা ভাবলো না, তুই তাও ভেবেছিস। রিয়া নে, তোর জন্য তো তেমন কিছু আনতে পারিনি। এই গহনাটা আমার বিয়ের জন্য এনেছিলাম, এটা তুই নে। আমার তো আর পরিবার বাড়ি ঘর কিছুই নেই, তাই অন্যের মেয়েকে এনে কোথায় রাখবো? এইসবের আমার দরকার নেই, তুই নে এটা। না ভাইয়া, এটা তুমি ভাবির জন্য রেখে দাও। আমার শ্বশুর বাড়ি থেকে অনেক দিয়েছে, আর বাবা মা ভাইয়াও অনেক দিয়েছে। সবাই দিছে বলে আমারটা নেবি না? আমি গরিব বলে এমন করছিস, তাই না? আচ্ছা ভাইয়া, এমন করতে হবে না। দাও, আমি এক্ষুনি পড়ে নিচ্ছি। তুমি এমন ভাববে তাহলে কি আমি বলতাম বলো? রাসেল অনেকটাই খুশি হয় আর রিয়াও খুশি হয়ে চলে যায়। রাসেল আবার ওর বাবা মাকে উদ্দেশ্য করে বলে, তোমাদের যে এই আমি একটা ছেলে আছি সেটা মনে হয় সবার কাছে লুকিয়ে রেখেছো, তাই না? রাসেলের এমন কথার জবাবে তাদের মুখে কোনো কথাই নেই, একদম চুপ করে আছে। সেটা দেখে রাসেল নিজেই বলে, বাবা মা, ভয় নেই, আমাকে তোমাদের সন্তান হিসেবে কারো কাছে পরিচয় দিতে হবে না। আমাকে তোমাদের এই বাড়িতে কিছুদিন চাকর হিসেবে হলে থাকতে দাও। আমি কিছুদিন পরেই চলে যাব, তারপর তোমাদের কখনো মা বাবা বলে বিরক্ত করব না, আর কোনো কিছুর ভাগও চাইবো না। আর সমস্যা নেই, আমি যে কয়দিন থাকি ভাড়া দিয়েই থাকবো। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে আসে। স্টোর রুমের কিছু জায়গা পরিষ্কার করে সেখানেই শুয়ে পড়ে। রাসেল কখনো ভাবেনি এমন একটা দিন ওর জীবনে আসবে। হায় রে প্রবাসী, জীবনের অর্ধেক সময় তারা দেশের বাইরেই কাটিয়ে দেয়। পরিবারের সুখের কথা ভেবে নিজের সুখে গলা টিপে হত্যা করে। তবু আজকে প্রবাসীরা আমাদের কাছে সম্মান পায় না। তারা বাইরে দেশে কাজ করতে করতে ভুলেই যায় যে তার বিয়ের বয়স হয়ে যাচ্ছে। তবুও পরিবারের লোকেরা সেটা ভাবে না। তাদের তো টাকা দরকার, ছেলের সুখ না। ওই তো বলবে, বাবার 2টা বছর থাকলে আরও একটু উন্নতি হবে আমাদের। 2 বছর গেলে আবার একই কথা বলবে। ছেলে তো মুখ ফুটে বলতে পারে না, বুকের ভেতরে জমে থাকা কষ্টটাকে জমিয়ে রেখে দেয়। 15-20 বছর পরে দেশে এসে যখন বিয়ের জন্য পাত্রী দেখে, তখন একটাই কথা সামনে আসে, ছেলের টাকা হয়তো আছে কিন্তু বয়স বেশি। আমাদের মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের জীবনটা নষ্ট করতে চায় না। ভাইরে, এটা গল্পের মতো মনে হলেও এটাই বাস্তব।
প্রবাস জীবন কতটা কষ্টে সেটা একমাত্র তারাই বোঝে যারা প্রবাসী। সালাম জানাই সকল প্রবাসীদের, যারা নিজের জন্য না ভেবে পরিবারের জন্য ভাবে। রাসেল একটু ফ্রেশ হয়ে ব্যাগ থেকে একটা টি শার্ট বের করে গায়ে দিয়ে বাইরের বাড়ির ভেতরে আসে। অনেক মানুষের আনাগোনা, কিন্তু কেউ রাসেলের খোঁজ নেয় না। রাসেল কষ্টে মনে সামনের দিকে যাওয়ার জন্য ডান দিকে ঘুরে একটু সামনের দিকে আগাতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। একই মেয়ে বললে ভুল হবে, কেননা এ যেন আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ কোনো এক পরী। আর সেই মেয়েটিও রাসেলের উপরে পড়ে আছে। এত মেয়ে নয়, যেন আসমানের চাঁদ রাসেলের বুকে শুয়ে আছে। রাসেল এক ধ্যানে তাকিয়েছে চাঁদপুরের দিকে, আর মেয়েটি রাগে ফুঁসতে ফুঁসতে রাসেলের উপর থেকে উঠে দাঁড়ায়। রাসেল মাটি থেকে উঠে দাঁড়ালেই রাসেলের গালে কষিয়ে 2টা থাপ্পড় বসিয়ে দেয় আর চিল্লান দিয়ে বলতে থাকে, শালা হনুমানের বাচ্চা, দেখে চলতে পারিস না? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? দেখে তো মনে হচ্ছে কোন একটা রেপ কেসের আসামি হয়ে জেল খেটে মাত্র বেরিয়ে আইছিস। আসলে ম্যাডাম, আমি দেখতে পাইনি। আপনার সাথে ধাক্কা লাগার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শালা খেত একটা, যা আমার চোখের সামনে থেকে। তোকে তো আমার সামনে আর না দেখি, গা থেকে মনে হয় বিশ্রী গন্ধ আসছে। ছি। আসলেই রাসেল ঠিক বলেছে, কেননা রাসেলের চুলগুলো বড় বড় হয়ে গেছে, সাথে দাড়ির কারণে একদম পাগলের মতোই লাগছে। তাহলে জেলখানা আসামি তো বলবেই, তাই না? এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে মজা নিতেই যেন অনেক ব্যস্ত। রাসেল তো নিজের দিকে তাকিয়ে আছে, আর এইদিকে কোথা থেকে যেন রাসেলের বাবা এসে বলে, মামনি, ও আমাদের বাড়ির নতুন কাজের লোক, আজকে এসেছে, তাই তোমাকে চিনতে পারেনি। ওর পক্ষ থেকে আমি সরি বলছি। ঠিক আছে আঙ্কেল, নেক্সট টাইম এমন কামলার বাচ্চা যেন আমার সামনে না পড়ে, বলে দিলাম। আচ্ছা মামনি, আমি ওকে বলে দিব, তুমি তোমার কাজে যাও। রাইসা রাগ দেখে হনহন করে স্থান ত্যাগ করে। এদিকে রাসেল ওর বাবার কথা শুনে অবাক হয়ে এক ধ্যানে ওর বাবা দিকে তাকিয়ে থাকে। রাসেলের চোখে পানি টলবল করতেছে, এই যেন বেরিয়ে আসবে। তুই কার সাথে বেয়াদবি করেছিস জানিস? রাইসা হলো রিয়ার হাজবেন্ডের কাজিন। আর সবচেয়ে বড় কথা, রাইসার বাবার অনেক পাওয়ার। ওদের এই দেশে ও বিদেশে অনেক ফ্যাক্টরি আছে, যেটার 50% অধিকারী হলো রাইসা। বাবা, শেষমেশ অন্যের কাছে নিজের ছেলেটাকে মেরে ফেলেও এখন কাজের লোক বানিয়ে দিলা। বাবা, আমার বুঝি বিদেশের মাটিতে মরে পড়ে থাকাটাই ভালো ছিল। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে যায় বাড়ির ছাদে। বাড়ি ভর্তি মানুষের সামনে কাজের লোক বলেছে, আর সে তাতে খারাপ না লেগে কি পারে বলেন? রাসেল এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। ছাদের অপর পাশে দাঁড়িয়ে আছে রাইসা। রাসেল অনবরত চোখের পানি মুছতেই যেন ব্যস্ত। পাশে কে আছে তার কোনো খেয়াল নেই। এদিকে রিয়া ঘটনাটা দেখে চোখের পানি যেন কিছুতেই ধরে রাখতে পারে না। একটা পরিবারের লোক কিভাবে এমনটা করতে পারে? এই ক্ষেতের বাচ্চা মনে হয় আমাকে ফলো করতে করতে ছাদে এসেছে। আসলে সুন্দরী মেয়ে তো জীবনে দেখে নাই, তাহলে এমন তো করবেই। কাছের লোকের বাচ্চা, তোকে আবার দেখি, তাহলে দেখিস তেলা পোকার জুস খাইয়ে ছাড়বো। রাইসা এসব ভাবছে আর রাগে ফুসতাছে। এদিকে রাসেল রাইসাকে খেয়াল না করে সেখান থেকে নিচে চলে যায়। রাসেলের এমন কাণ্ড দেখে রাইসা আবারও ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার, ওই তো আমাকে ফলো করে ছাদে এসেছে, তাহলে আমার দিকে না তাকিয়ে চলে গেল কেন? ও বুঝেছি, এটা অ্যাটিটিউড। তোর অ্যাটিটিউড আমি বের করবো, দাঁড়া। বাবা, ভাইয়ার সাথে কি এমন না করলে পারতে না? সবার সামনে কি এইভাবে অপমান করতে হবে? আরে মা, কি যে বলিস না, ওর কি অপমান বোধ আছে নাকি? যদি থাকতো তাহলে তো সেই তখনই বাড়ি ছেড়ে চলে যেত। এইভাবে বেহায়ার মতো আমাদের বাড়িতে থাকতো না। বাবা, তুমি কি ভুলে গেছো এই বাড়ি তৈরির সময় সব টাকা ভাইয়াই দিয়েছে, আর তুমি তাকে এইভাবে অপমান করছো? এইদিকে ওর বাবার বলা কথাগুলো রাসেল পিছনে দাঁড়িয়ে শোনে, আর একটু সামনে এসে চোখের পানি মুছতে মুছতে বলে, আসলে এই পরিবারের মানুষেরা আমার খুব আপন, তো তাই ছেড়ে যেতে মনটা আনতেছে না। তবুও চলে যাব, রিয়ার বিয়েটা হোক। আমি রিয়ার বিয়েটা দেখে রাতেই তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। ভাইয়া, তোমাকে কোথাও যেতে হবে না।
তুমি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যাবে, সেখানে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। তুই এটুকু তো বলেছিস, এতেই আমি অনেক খুশি। নিজের বাড়িতেই জায়গা হলো না, বরং উপাধি পেলাম কাজের ছেলে। আচ্ছা রিয়া, তোর বর কি করে? রাফিন এই দেশের নামকরা কোম্পানি RK ফেব্রিক্স অ্যান্ড ফিনিশিং টেক্সটাইলের GM। ও, খুব ভালো। তাহলে দোয়া করি তোর সুখী হ। আর বাবা আমাকে একটু সময় থাকতে দাও, তারপরেই চলে যাব। রাসেলের বাবার কোনো কথাই বলছে না। এইদিকে দেখতে দেখতে অনেকটা সময় চলে যায়। রাসেল রুমে শুয়ে আছে, খুব ক্ষুধা লেগেছে, তবুও কেউ খেতে বলেনি। এদিকে রাইসার খুব করে পানির পিপাসা পায়, কিন্তু রাইসা কাউকে পাচ্ছিল না, তাই খুঁজতে খুঁজতে রাসেলের রুমে চলে আসে। আহা, কত মজা! বাড়ির কাজের লোক হয়ে কাজ না করে এমন ভাবে শুয়ে আছিস যেন বাড়ির মালিক তুই নিজেই। রাইসার কথা শুনে রাসেল তাড়াতাড়ি উঠে বসে আর নরম সুরে বলে, আরে ম্যাডাম, আপনি এখানে কেন? আর এমনি আমি একটু শুয়ে আছি। হয়েছে, তোর কথা শোনার জন্য আমি এখানে আসিনি, বুঝেছিস? আমার খুব পানি পিপাসা লেগেছে, তাই কাউকে না পেয়ে এসেছি তোকে দেখতে। এখন তুই গিয়ে তাড়াতাড়ি আমার জন্য পানি নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। আপনি একটু দাঁড়ায় থাকেন কেমন? রাসেল কথাটা বলেই পানি আনার জন্য চলে যায়, কিন্তু বাইরে এসি বিপাকে পড়ে যায়। জগ গ্লাস কোথা থেকে নিবে আর পানির সাপ্লাই বা কোথায়? কেননা রাসেল তো কিছুই জানে না, তাই বাইরে দাঁড়িয়ে থাকে কাউকে জিজ্ঞেস করতে, কিন্তু কপাল খারাপ, কেউ সামনে পড়ে না। এদিকে রাসেলের দেরি দেখে রাইসা রাগ নিয়ে বাইরে আসে, আর বাইরে এসেই দেখে রাসেল দাঁড়িয়ে আছে খালি হাতে। রাইসা সহ্য করতে না পেরে পেছন থেকে সামনে এসে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তোকে সামান্য পানি আনতে বলেছি, আর বাড়ির চাকর হয়ে তুই কিনা আমার জন্য পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস? তোর সাহস তো কম না। আসলে ম্যাডাম হয়েছে কি, রাসেলের পুরো কথা শেষ করার আগেই ওর বাবা পিছন থেকে বলে ওঠে, মামনি, এই ছোট লোকটা তোমার সাথে আবার কি করেছে বলো তো? আমি ওর পিঠের চামড়া তুলে দিব। দেখে না আঙ্কেল, আমার খুব পানি পিপাসা পেয়েছে দেখে কাউকে না পেয়ে ওকে পানি আনতে বলি, আর ও পানি আনবে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। রাইসার কথা শুনে ওর বাবা রাসেলের গায়ে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রাইসার থাপ্পড়ে হয়তো রাসেলের কষ্ট হয়নি, কিন্তু এখনকার থাপ্পড়ে রাসেলের করিলে যেন পুড়ে যাচ্ছে। রাসেলের বাবার আগে কটমট করতে করতে বলে, তোকে রাইসা পানি আনতে বলেছে, আর তুই পানি না এনে এখানে দাঁড়িয়ে আছিস কেন? হুম? আমি তো আজকে নতুন, কোথায় জগ গ্লাস আর পানি সাপ্লাই কোথায় জানি না, তাই এখানে দাঁড়িয়ে আছি। জানিস না তো আমাকে বললি না কেন? হুম? আসলে তোদের মতো মানুষ এই একটাই দোষ, সুযোগ পেলে এই কাজে ফাঁকিবাজি করিস। আঙ্কেল, এমন অকর্মা কাজের লোক বাড়ি থেকে বের করে দেন, তাহলেই ভালো হবে। ঠিক আছে মা, এই তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোকে যেন না দেখতে পাই। কথাটা বলেই রাসেলের বাবা চলে যায়, আর রাসেল অবাক হয়ে তাকিয়ে আছে। আর এদিকে রাইসা রাসেলকে আবার বলে ওঠে, কি রে, যাচ্ছিস না কেন? হুম, তাড়াতাড়ি যা, তোকে দেখলেই কেমন কেমন লাগে, শালা খ্যাত একটা। রাসেল কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে রুমে। রুমে এসে ব্যাগ নিয়ে বাইরে আসে। ওর বাবা মা ভাই দাঁড়িয়ে আছে। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা ছেলে। আমার বাবা মা যদি জন্মের সময় আমাকে মেরে ফেলতো তাহলে হয়তো এতটা কষ্ট আমাকে পেতে হতো না। ভালো থাকেন সবাই। রাসেল চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রিয়া চোখের জল মুছতেছে, কেননা ওর কিছুই করার নেই। রাসেলের দিকে ওর বাবা মা ভাই একটা বারের জন্যও ফিরে তাকায়নি। এদিকে উপর থেকে রাইসা দেখছে আর ভাবছে, কি ব্যাপার, ছেলেটা সত্যি সত্যি চলে গেল? আমি এত কিছু বললাম অথচ কোনো প্রতিবাদ করলো না। না, এই ছেলেকে তো কাজের লোক মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে, এটা আমাকে জানতেই হবে। রাইসা এসব ভাবতে ভাবতে রিয়ার কাছে আসে আর রিয়াকে উদ্দেশ্য করে বলে, ভাবি, তোমাকে একটা কথা বলতে চাই। বলো কি বলতে চাও? আর তোমাকে তো ওই কাজের ছেলেটা বিরক্ত করবে না, সে তো চলেই গেছে। না, ঠিক সেইটা না। আমি এত কথা বলেছি অথচ ও কিছুই বলেনি, আর তোমার বাবা চলে যেতে বললেই কাঁদতে কাঁদতে চলে গেল। সে কি আসলে এবারে কাজের লোক? উনি এবারে সবার কাছে কাজের লোক, কিন্তু আমার কাছে উনি আমার জন্মদাত্রী মায়ের পেটের আপন ভাই। রিয়ার মুখে ভাই কথাটা শুনে রাইসার যেন হুঁশ উড়ে যায়।
রাইসা অবাক হয়ে রিয়াকে আবারও জিজ্ঞেস করে। কি বলছো ভাবি? রাসেল তোমার ভাই? তাহলে সবাই কেন কাজের লোক বললো? জানি না, সবার ইচ্ছে হয়েছে তাই বলেছে। তোমার ইচ্ছে হলে কাজের লোক না বলে বাজে ছেলেও বলতে পারো, কেননা ভাইয়া তো তোমার সাথে বাজে ব্যবহার করেছে। রাইসা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাইসাকে খুব করে ভাবাচ্ছে কেন রাসেলকে বাড়ির সবাই এভাবে কাজের লোক বলে পরিচয় দিল। এভাবেই দেখতে দেখতে বিয়ের কাজ শেষ হয়ে যায়। এদিকে রাসেল ঢাকায় এসে একটা বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকে, কেননা ওকে গরিবের কষ্টটাই বুঝতে হবে। রাসেল পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল দিয়ে খাবার দিয়ে যেতে বলে। কিছু সময় পরে খাবার চলে আসে। রাসেল তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেয়। রাসেল ইচ্ছে করলেই ওই বাড়িতে উঠতে পারত, কিন্তু ওঠেনি। রাসেল তো ওর পরিবারের কাছে ফকির, তাই কিছুদিন এমনভাবেই থাকবে। রাসেল কাউকে বুঝতে দিবে না যে আসলে আর কোম্পানির সিইও। রাসেল বিছানায় শুয়ে আছে, অমনি ওর ফোনে একটা কল আসে। কলটা করেছে ওর বন্ধু রিফাত। হ্যাঁ রিফাত, বল কেন ফোন দিয়েছিস? বাড়িতে গিয়ে আমাকে ভুলেই গেছিস তাই না? আমার সাথে তো একটু কথা বললি না। কি আর বলবো কথা রে ভাই, যার মনে কষ্ট থাকে সেই তো কষ্টের ব্যথাটা বোঝে। এই কি হয়েছে তোর? একটু খোলসা করে বল তো, আমি কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। রাসেল তারপরে রিফাতের জোড়া দেড়েতে ওর সাথে ঘটে যাওয়া সব কথাই খুলে বলে। রিফাত ঘটনা শুনেই কান্না করে দেয় আর বলে, বন্ধু, তোকে বাংলাদেশে থাকতে হবে না, আজকে এই প্লেন নিয়ে চলে আয়। আর ওই রাজশাহীর বাচ্চারা তো দেখে নিমো, ওদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা নতুন প্রজেক্টের ডিল আছে না, সেটা দিমু না। না রে বন্ধু, আমি কারোর সাথে মনোমালিন্য করতে চাই না। আর তাছাড়া মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছে, মেয়ের বাবা তো আর করেনি, তাই না? বুঝতে পেরেছি, ওই মেয়েরা তোমার মনে ধরেছে, তোমার মনটা কেড়ে নিচ্ছে, তাই তো এই কথা বলতেছিস। আমার মনে ধরলে কি হবে, সে তো আমাকে জেল খাটা আসামি বলেছে। বলবে না কেন? 3 মাস ধরে চুলদাড়ি না কেটে যত্ন করে বড় করে পাগল সেজেছিস, তাহলে জেল খাটা আসামি তো বলবেই। তোকে দেখতেই তো ভূতের মতো লাগে। এভাবেই দুই বন্ধু আরও অনেক কথা বলে ফোন কেটে দেয়। আপনাদের মনে এখন অবশ্যই প্রশ্ন আসতেছে, রাসেল আসলে কে আর রিফাত বা কে, তাই না? তাহলে শুনুন, রাসেল হলো কোম্পানির সিইও, সেটা শুনেছেন, আর টপ ধনীদের মাঝে একজন। রিফাত রাসেলের কোম্পানি দেখাশোনা করে, কেননা রাসেলের এমনভাবে অভিনয় করাতেই দিন শেষ হয়ে যায়। রাসেল রাতে ঘুমিয়ে পড়ে। সকালে পাখির মিষ্টি কিচিরমিচির গান শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হয় নাস্তা করার জন্য। রাসেল মেইন রাস্তার ধারে টং দোকানে বসে একটা কেক বিস্কিট আর সাথে 1 কাপ চা নিয়ে মজা করে খাচ্ছে। একদিন হলে এমনভাবে খায় না। এইদিকে রাইসার ওর চাচাতো বোন মিম একটা কাজে সকাল সকালেও রাস্তা দিয়ে যাচ্ছিল। রাসেলকে দেখেই গাড়ি থামিয়ে বলে, মিমাপু, দেখ, ওই যে টং দোকানে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে মনের আনন্দে খাচ্ছে, ওইটা রিয়া ভাবির ভাই। কি বলিস? এমন একটা ভূত ভাবির ভাই? আমার তো ভাবতেই কেমন লাগছে, ছি। আরে আমি কালকে কত অত্যাচার করেছি ওর ওপরে, কিছুই বলেনি। আর সবচেয়ে আজব বিষয় হলো, ওর পরিবারের সবাই ওকে কাজের ছেলে বলে। আর আমাদের কাছে তো বলেছে তাদের 1 ছেলে 1 মেয়ে। আমার মনে হয় একটা কাহিনী আছে এর মাঝে। এখন এই কাহিনী না করে যেই কাজে যাচ্ছে সেই কাজে চলো, ওকে দেখেই বোঝা যায় একটা কাজের লোক। চল, এইসব ভেবে আমাদের কোনো লাভ নাই। তবে একটা জিনিস কিন্তু দেখার আছে, রাসেল অনেক কিউট। জানি না অমর পাগলের মতো হয়ে কেন থাকে। বুঝি বুঝি, মনে মনে ঠিকই পছন্দ করিস, আর সামনে বকাবকি করে গালের নকশা পাল্টাস। তোর বয়ফ্রেন্ড তো অনেক বড় লোক, এমন তো করবাই। আচ্ছা চলো, যা হওয়ার পরে দেখে নিব, আগে তো কাজটা করে আসি। তারপর রাইসা আর মিম গাড়ি নিয়ে চলে যায়। আসলে রাসেলের বন্ধু রিফাত হলো মিমের বয়ফ্রেন্ড, আর রাসেল মিমকে দেখেছে ফটোতে, কিন্তু রাসেলকে মিম দেখেনি। এদিকে রাসেল বাসায় চলে আসে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। একদিন রিয়া বাড়িতে গিয়ে দেখে ওর ভাই ওর বাবা মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে। বাবা মা, আমি তোমাদেরকে বসিয়ে বসিয়ে আর খাওয়াতে পারবো না, তোমরা যেখানে ইচ্ছা চলে যাও। কি বলিস এসব? আমরা তোর কথা ভেবে রাসেলের সাথে এমন করলাম, আর তুই সেই আমাদের সাথে এমন করতাছিস?
তোমরা আমার সাথে এমনটা করবে না তার কি গ্যারান্টি আছে? তোমরা চলে যাও, তোমাদের জায়গা আমার বাড়িতে নেই। রাসেলের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলছে। তার যে কিছুই বলার নেই। এটা যে তাদের রাসেলের সাথে পাপের শাস্তি, এটা তো ভোগ করতেই হবে। রাসেলের মা, চলো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এখানে থাকলে কষ্ট আর অত্যাচার শেষ করে দিবে। আমরা রাসেলের সাথে যা করেছি সেটার তুলনায় এটা তো কিছুই না। হুম, তুমি একদম ঠিক বলেছ। আমরা রাসেলকে ঠকিয়ে ওকে বড় করেছিলাম, আজকে সেই প্রতিদান পেলাম। রিয়া দরজা দাঁড়িয়ে সব কিছুই শুনতেছিল আর ভেতরে আস্তে আস্তে বলে, একে বলে আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। সেদিন তো ভাইয়ার সঙ্গে দিয়ে ছোট ভাইয়ার সাথে জানা তাই ব্যবহার করেছো, আজকে কান্না করো কেন? তোমাদের চোখে তো জল মানায় না? ভাইয়া কত করে একটা মুহূর্ত শুধু আমার বিয়েটা দেখার জন্য এই বাড়িতে থাকতে চাইছিল, সেটাও ভাইয়ার কপালে জোটেনি। রিয়া, এভাবে বলিস না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি। মা, কষ্ট তো আরো পাবে, এটা তো মাত্র শুরু। যে ছেলেটা দিনের পর দিন না খেয়ে কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে বাড়িতে পাঠিয়ে তোমাদের খুশি করেছে, সেই ছেলের মুখে এক চিলতে হাসির পরিবর্তে দিয়েছ কষ্ট। তোমাদের এই পাপের জন্য আল্লাহ হয়তো ক্ষমা করবে না। ভাইয়া তো দূরেই থাকলো। আর ভাইয়া, তুমি এতটা নিজ কবে থেকে হয়েছো? তুমি তো আগে এমন ছিলে না। বোনের পরিস্থিতি মানুষকে বদলায় দেয়, আমিও সেইভাবে বদলে গেছি। ভাইয়া, একটা কথা কি জানো? পরিস্থিতি কখনো মানুষকে বদলাতে পারে না, বরং মানুষ নিজেকে বদলানোর জন্য এমন পরিস্থিতি তৈরি করে। ভাইয়া, যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয় সেই সন্তান কখনো সুখী হতে পারে না। রাসেল তো বাবা মায়ের সুখের জন্য নিজের সুখকে বলিদান দিচ্ছে। কই, ওর কপালে তো সেই কষ্টের বৃষ্টি ঝরে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে। এভাবে রিয়া ওর ভাইকে অনেক বোঝায়, কিন্তু কাম হয় না। পরে বাবা মায়ের এমন কষ্ট দেখে রিয়ার সঙ্গে ঢাকায় নিয়ে আসে। মারে, তুই না গেলে হয়তো আমাদের যে কি হতো আল্লাহই জানে। রাশেদ সব সময় আমাদের উপরে অত্যাচার করত, সারাদিন কাজ করেও ঠিক মতন খেতে দিত না। মা, এইসব বলে আর কি লাভ? এখন এসব বাদ দাও। জানি না ছোট ভাইয়া কোথায় চলে গেছে, এই দেশে আছে নাকি লন্ডন চলে গেছে। হরে মা, আল্লাহর কাছে দোয়া করি রাসেল যেন সব সময় ভালো থাকে। এভাবে কথা বলতে বলতে ওরা রিয়াদের বাসায় চলে আসে। আসলে রাফিনের বাবা মা নেই, রাফিন একাই থাকে রিয়াকে নিয়ে। এখন ওর শ্বশুর শাশুড়ির সঙ্গী হলো। এদিকে বিকেলে রাসেল একটা পার্কে বসে আছে। হঠাৎ রাইসা রাসেলকে দেখতে পেয়ে মিমকে বলে, আচ্ছা মিম, রাসেলকে আমি যেখানেই যাই সেখানেই দেখতে পাই কেন? নাকি রাসেল আমাকে কোনো জাদু করেছে? ওরে আমার বোন, তোকে তো জাদুই করেছে ওই দাড়িওয়ালা পাগল ব্যাটা। তোর কি রুচি বলতে সব শেষ হয়ে গেছে? এমন একটা খ্যাত ছেলেকে তুই পছন্দ করিস? প্রেম যদি করতেই হয় তাহলে আমার বয়ফ্রেন্ডের মতো কোনো ছেলেকে কর, তাহলে তো লাইফ সেটেল। হ, আমার এই পাগলটাকেই কেন জানি না অনেক ভালো লাগে। আয় না, গিয়ে একটু ক্ষমা চেয়ে নেই। তোর ইচ্ছে হলে তুই যা, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, দাঁড়িয়ে থাক, কোথাও কিন্তু আবার হারিয়ে যাস না, কেমন? ঠিক আছে, যা। রাইসা তারপরে গুটি গুটি পায়ে রাসেলের কাছে এসে রাসেলকে উদ্দেশ্য করে বলে, এইভাবে একা একা মন খারাপ করে বসে থাকলে মনের কষ্ট মুছে যাবে বুঝি? রাইসার কণ্ঠ শুনে রাসেল পিছনে তাকিয়ে তো অবাক, আবার অনেকটাই খুশি হয়। কেননা রাসেল যে মনে মনে রাইসাকেই প্রথম থেকে ভালোবেসে ফেলেছে। আরে ম্যাডাম, আপনি এখানে কিভাবে? আর আমাকে দেখলেন কেমনে? আসলে আমি আগের সবকিছুর জন্য সরি। রিয়া ভাবির মুখে আপনি তার ভাই শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে আপনি তো আমার সাথে কোনো অন্যায় করেননি, তাহলে ক্ষমার প্রসঙ্গ আসে কোথা থেকে শুনি? এই যে, আমার উপর রেগে না থাকলে তো সুন্দর করে তুমি করে বলতেন। রেগে আছেন বলেই আপনি করে বলছেন। আচ্ছা নাও, তুমি করেই বলছি। তা কেমন আছো? হুম, আগে একটুও ভালো ছিলাম না, তবে তুমি ক্ষমা করে দেওয়ায় ভালো আছি। তা তুমি কেমন আছো শুনি? আমার আর ভালো থাকা, যে মানুষটার জীবন থেকে ভালো থাকা নামক শব্দটাই বিলীন হয়ে গেছে, সে আমি কিভাবে ভালো থাকি? আমার তো সবসময় চোখের জলে খুব ভাসিয়ে সময় কাটে। একদম আর কান্না করবে না। আচ্ছা,
তুমি এইভাবে চুল দাড়ি বড় করে পাগলের মতো হয়ে আছো কেন? তুমি জানো তোমাকে দেখলে ছোট বাচ্চারা ভয় পাবে, ভূতের মতো দেখতে। তুমি এত কথা কোথায় পাও শুনি? আচ্ছা, উনি এখানে কেন? ও, ওর নাম মিম, আমার চাচাতো বোন, ওখানে দাঁড়িয়ে আছে। আমি পাগল খ্যাত বলেই কাছে আসিনি, তাই না? যদি কামড়ে দেই। তুমি একটা পাগল। আচ্ছা, আজকে আসি, আর নিজেকে একটু পরিবর্তন করো কেমন? এখন তোমাকে নিয়ে অন্য কেউ কিন্তু ভাবে। রাইসা কথাটা বলেই সেখান থেকে মিমকে সাথে নিয়ে খুশি মনে চলে যায়। আর এদিকে রাসেল শুধু রাইসার বলা কথাটা নিয়েই ভাবছে। রাইসা এটা কি বলে গেল? আমাকে নিয়ে আবার কিভাবে? আমি তো কিছুই জানি না বা কখনো দেখিও নি। ধ্যাৎ, কি যে ভাবি বুঝি না। ও, রাসেল কথাগুলো ভাবতে ভাবতেই বাসা দিকে চলে আসে। এদিকে রিয়া রান্নাঘরে রান্না করতেছে, তখন ওর মা গিয়ে, রিয়া, তুই আমাকে দে, আজকের রান্নাটা আমি করি কেমন? যেটা বলেছো এটাই অনেক। ভুলেও এই কথাটা আর দ্বিতীয়বার বলবে না কিন্তু। আমি কিন্তু একদম সহ্য করব না। তোমাদের খাওয়ানোর জন্য আমি আছি, তোমাদের কাজ করতে হবে না। শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করিও, তাতেই আমাদের হয়ে যাবে। মারে, এটা কি আর বলতে হয়? মায়ের দোয়া সন্তানের সাথে সব সময় থাকে, ছায়া হয়ে, বুঝলি? এখন তাহলে মন দিয়ে রান্না কর, আমি একটু সাহায্য করি তোর সাথে, কেমন? আচ্ছা মা, ঠিক আছে। এইভাবে মামে কথা বলতে বলতে রান্নার কাজ শেষ করে। এদিকে রাসেল বাসায় এসে ফোন করে খাবার নিয়ে যেতেই বললেই কিছু সময় পরেই খাবার নিয়ে যায়। রাসেল খাবার খেয়ে শুয়ে আছে, আর রাইসার বলা সেই কথাকেই ভাবতেছে। আসলে রাইসা তখন আমাকে কি বোঝাতে চাইলো? আমি তো কিছুই বুঝলাম না। আমাকে নিয়ে আবার কোনো মেয়ে ভাববে? না, আমার মাথায় যে কিছুই আসতেছে না। শুধু রাইসার চাঁদ মুখটাই বারবার আমার চোখে ভাসছে। আমি কি তাহলে ওর প্রেমে পড়ে গেছি? তোর আমি এসব কি ভাবছি? ওর প্রেমে তো সে প্রথম দেখাতেই পড়ছি। রাইসা কি আমাকে ভালোবাসবে? এদিকে রাসেলের মতো চিন্তার মাঝে ডুবে আসে রাইসা। তাহলে চলেন রাইসার ভাবনাটাও শুনে আসি। আমার কেন এত ওই পাগলটাকে মনে পড়ছে? চোখ বন্ধ করলেই যে ওর ওই পাগল মার্কা ফেসটাই ভেসে ওঠে। এটা আমার সাথে কেন হচ্ছে? তাহলে আমি কি ওর প্রেমে পড়েছি? না, এটা আমি কি ভাবছি? হ্যাঁ, ঠিকই তো ভাবছি, কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। কালকে রাসেলের বাচ্চা, তোর খবর আছে। আমার ঘুম নিয়ে চিনিমিনি খেলিস, তোর জন্য আমার রাতের ঘুম হয় না। এসব ভাবতে ভাবতেই রাইসা কখন ঘুমের রাজে হারিয়ে যায় নিজেই জানে না। দেখছেন দুইটা মনের ভাবনা এক কীভাবে হয়, আর এই মনের মিল থেকে দুটি মানুষের মিল হয়। আপনারা আমার কথা বিশ্বাসই করেন না। সব মানুষ শুধু রূপের পূজারই হয় না, কিছু কিছু মানুষ সত্যিকারের ভালোবাসায় পাগল হয়, যেই ভালোবাসা শরীর খুঁজে না, বরং সুন্দর একটা মন খুঁজে বেড়ায়। সকালে রাসেলের জরুরি কাজ পড়ায় ফ্লাইটে চট্টগ্রাম চলে যায়। এদিকে রাইসা রাসেলকে দেখতে না পেয়ে পাগল প্রায়। একদিন যায়, দুদিন যায়, দেখতে দেখতে 3-4 দিন পার হয়ে যায়। রাসেলের কোনো দেখা নেই। রাসেল কি তাহলে আমার মনের কথা না শুনে আমার জীবন থেকে হারিয়ে গেল? আসলে তুই রাসেলের প্রেমে অন্ধ হয়ে গেছিস, তাই এমন মনে হচ্ছে। গরিব মানুষ, দেখ কোথাও হয়তো কাজে গেছে, কয়েকদিন পরে আবার ফিরে আসবে। কবে আসবে তুই জানিস? এই 3টা দিন আমার কিভাবে কেটেছে, যেন আমি বেঁচে থেকেও মরার মতো থেকেছি। সারাটা দিন, সারাটা সময় ওর জন্য চটপট করেছি। হয়েছে হয়েছে, এখন আর এসব বলতে হবে না। রাসেল আসলেই তোর মনের কথাটা বলে দিস, আর যদি না আসে তাহলে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস। না রে, আমি হয়তো আমাকে ভুলে থাকতে পারবো, কিন্তু আমি ওকে কিছুতেই ভুলতে পারবো না, কারণ ও যে আমার প্রতিটা নিঃশ্বাসের প্রশ্বাস। এভাবে ওরা আরো অনেক কথা বলে। এদিকে রাসেল অফিসে বসে রিভাদের সাথে কথা বলতেছে। ওই শালা, আমরা মনে হয় এবার বন্ধু থেকে ভাইরা ভাই হয়ে যাব। কি বলিস? আমি তো তোর কোনো কথাই বুঝতেছি না। আর মিমের তো কোনো বোন নেই। আরে গাধা, রাইসা হলো মিমের চাচাতো বোন। আর আমাদের প্রেম যদি সত্যি হয় তাহলে তো আমি আর তুই ভাইরা ভাই হব, তাই না? এটা কি কথা শোনালি রে? আমার তো এখন ইচ্ছা করতেছে দেশে এসে তোরে বিয়ে দিয়ে দিই, কিন্তু তুই তো শালা আমাকে কাজের জালে ফাঁসিয়ে দিছিস।
আচ্ছা, আমার এখানকার কাজটা শেষ হয়ে গেছে, আমি আজকে ঢাকায় ফিরবো। কারণ আমি অনেক কষ্টের পরে আমার পরিটাকে এই কয়েকদিন ভুলে থাকতে পেরেছি। তবে আর পারবো না, এই বুকের বাম পাশটায় খুব কষ্ট রে। এ শুধু তোর কষ্ট হয় তাই না? আমার বুঝি কোনো কষ্ট হয় না মিমের জন্য? আরে বেটা, তোদের প্রেম পুরাতন হয়ে গেছে, তাই একটু কষ্ট হলেও সমস্যা নেই। কিন্তু আমার প্রেম তো এখনো হয়েই ওঠেনি। তার আগে যদি হারিয়ে যায় তাহলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। হয়েছে, আর বলতে হবে না, আমি তোর মনের কষ্টটা বুঝি। আচ্ছা, তুই তাহলে আজকে ঢাকায় ফিরে যা, আর গিয়েই রায়শাকে মনের কথা বলে দিবি। ঠিক আছে, তবে আমার সম্পর্কে তুই যেন কাউকে কিছু বলস না। আমি কাউকে জানাতে চাই না আমার সম্পর্কে। ওকে বন্ধু, ঠিক আছে তাহলে। আর শোন, আমি কবে আসতে পারবো সেটা একটু ভেবে দেখ। কতদিন হলো মিমকে চোখের সামনে দেখি না। আহারে বন্ধু গো, আমার কত কষ্ট, তাই না? আশা ছেড়ে দাও, কোনো লাভ নাই। কেননা আমি যখন রায়শাকে আপন করে পাবো তখন তুই আসবি। না দোস্ত, এমনটা করিস না। কারণ আমার অনেক দিনের ইচ্ছে তোর আগেই বিয়ের কাজটা সেরে ফেলে বাসর রাতের বিড়ালটা মারার। আমার এই ছোট্ট ইচ্ছাটাকে গলা টিপে মেরে ফেলিস না। ওরে বাবা, এত দামি ইচ্ছে তোর? আচ্ছা যা, তোর ইচ্ছেটা আমি পূরণ করব। হাজার হলেও তুই আমার একটা মাত্র দোস্ত। এভাবেই দুই বন্ধু আরও অনেক কথা বলে কল কেটে দেয়। এদিকে রাসেল কল কেটে দিয়েই অফিসের সব কাজ শেষ করে বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে ফ্লাইটে ঢাকা চলে আসে। বিকেলে রাসেল সেই পার্কে বসে বসে রাইসার কথা ভাবতেছে। কেননা রাইসার কোনো ঠিকানা বা কোনো ফোন নাম্বার কোনোটাই রাসেলের কাছে নেই। এদিকে রাইসা মিমকে বলতেছে, ওই মিম, চল না আজকে একটু পার্কে গিয়ে ঘুরে আসি। পাগলটার জন্য আমার মনটা একটুও ভালো নেই। ঘুরতে গিয়ে যদি মনটা একটু ভালো হয়। আহারে বোন গো আমার, কত কষ্ট মনে। ওই পার্কে কি রাসেল বসে আছে, নাকি যে গেলেই তোর মন ভালো হয়ে যাবে? আহা, এত কথা না বলে চল না একটু ঘুরে আসি। আর এমনিতেই তো তুই বাসায় বসে থাকতে থাকতে মোটু হয়ে যাচ্ছিস। রাইসার কথা শুনে মিম তো রাগে ফুঁসতে থাকে আর রাগে গজগজ করতে করতে বলে, কি, আমি মোটু হয়ে যাচ্ছি তাই না? যা, আমি যেতে চেয়েছিলাম মনটাকে নরম করে, এখন আর যাব না, যা। বইন গো, এমন করে রাগিস না, আমি তো মজা করলাম। আচ্ছা যা, তোকে আমি ফিরে এসে নিজের হাতে স্পেশাল তেলাপোকা স্যুপ তৈরি করে খাবো। তবুও চল। রাইসার কথা শুনে মিম তো বমি করার মতো অবস্থা। এই বুঝে পেটের ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসবে। ছি, কি সব খাবারের কথা বলিস তুই? আচ্ছা, এইসব আর বলিস না তো, তাহলে আমি খাবার খেতেই পারবো না। চল, যাচ্ছি তোর সাথে। এই তো আমার মোটু বই, এই সরি, লক্ষ্মী বই। শাকচুন্নি, মোটুও বলিস আবার লক্ষ্মীও বলিস, আমি তো কনফিউশনে আছি। সঠিকভাবে আসলে কোনটা সেটা তো বলবি। তোর এত বুঝতে হবে না, এখন তাড়াতাড়ি সুন্দর করে রেডি হয়ে আয়, আমিও গেলাম। যদি 1 মিনিটও দেরি হয় রে, পচা ডিম তোর কিন্তু খবর আছে, এই আমি বলে দিলাম। মিম আর কিছু না বলে সোজা রুমে এসে নিজেকে তৈরি করে নেয়। আর রাইসাও সুন্দর করে সাজে। সে আজও এত সুন্দর করে কেন সাজতেছে সেটা নিজেও জানে না। কিছু সময় পরে দুই বোনই মিলে একটা রিক্সা নিয়ে পার্কে চলে আসে। মিম রাসেলকে দেখতে পেয়েই রাইসাকে বলে, রাইসা, ওই যে দেখ, তোর মজনু কত আরাম করে তোকে কষ্ট দিয়ে মনের সুখে হিমেল হাওয়া খেতে খেতে বাদাম খাচ্ছে। মিমের কথা শুনে রাইসা সামনের দিকে তাকিয়ে রাইসার মৌলির মুখে খুশির রেখা ফুটে ওঠে। দেখেছিস, এই জন্যই তো আমার মনটা বারবার এখানে আসার জন্য কেমন কেমন করতেছিল। এখন বুঝলি তো কি কারণ? বুঝেছি, আর বলতে হবে না। এখন মহারানী যান গিয়ে আশিকের সাথে কথা বলে এই কয়েকদিনে জমানো কষ্টটা কমিয়ে। রাইসার কোনো কথা না বলে সোজা রাসেলের সামনে সে কোমরে হাত দিয়ে রাগে চোখে দাঁড়িয়ে থাকে। রাসেল ওর সামনে এমন কাউকে দেখে উপরে তাকিয়ে রাইসার এমন ভয়ঙ্কর চাউরি দেখি তো ভয় শেষ। মনে মনে বলে, এই রে, আজকে বুঝি আমাকে বিনা টিকিটে হাসপাতালে পাঠিয়ে দেয়। যে রাগ নিয়ে তাকিয়ে আছে, ভয়ে তো এখানে আমার কলিজা শুকিয়ে গেছে। মনের কথা বলমু কি করে? হেই, তোর সাহস তো কম না, আমাকে না বলে কোথায় চলে যাস? তুই জানিস এই কয়েকদিন আমি কতটা কষ্টে ছিলাম? আমার রাতের ঘুম কেড়ে নিয়ে নিজে তো ঠিকই আরামে আছিস, তাই না? আজব তো, তুমি কি আমার ঘরের বউ নাকি যে আমি কোথায় যাব না যাব সেটা তোমাকে বলে যাব? আর তোমার রাতের ঘুম আমি কিভাবে কেড়ে নিলাম এটা তো আমার মাথায় ঢুকতেছে না। তোর মাথায় ঢুকবেও না, বুদ্ধ একটা। এত বড় চুল থাকলে
তোর মাথায় ঢুকবেই বা কিভাবে? তুমি জানো, এই কয়েকটা দিন তোমাকে না দেখে পাগল হয়ে গিয়েছি। এখানে ওখানে সারাক্ষণ খুঁজেছি, কিন্তু পাইনি। কিন্তু তুমি আমাকে খুঁজবে কেন? আমার মতো খ্যাতকে খুঁজে তোমার কি লাভ? সেটাই তো আমি বুঝলাম না। তুমি যদি সেটাই বুঝতে, তাহলে কি আর আমাকে এতটা কষ্ট করতে হয়? আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা নিজেও জানি না। আমি সত্যিই তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কি বলছো এইসব? তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার মতো 2 টাকার কাজের লোককে ভালোবাসো? এটা তো বিশ্বাসই হচ্ছে না আমার। তোমার বিশ্বাস হোক আর না হোক, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তুমিও এখন থেকে আমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে, এটাই ফাইনাল। আমি যদি তোমাকে ভালোবাসতে রাজি না হই তাহলে তুমি কি করবে? নিশ্চয়ই আত্মহত্যা করার চেষ্টা করবে, বা তোমার বাবাকে বলে আমাকে পুলিশে ধরে শাস্তি দেবে। তোর তুমি পাগল নাকি? আমি এত কষ্ট করব কেন? হুম? আমি তো, তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে এখানে বসে কান্না করব। আরে এই মেয়ে বলে কি! আচ্ছা, আমি জানি সবাই ভালোবাসা না পেয়ে সুইসাইড আরো কত কি করে, আর তুমি সেই সব না করে কান্না করবে? এটা ভালোবাসার পাবার কোন টেকনিক? আহ, বোঝে না, বুদ্ধু একটা। আমি যদি আত্মহত্যা করি, তাহলে তোমাকে রেখে পরপারে চলে গেলাম, তাতে আমার কোনো লাভ হবে না। আবার তোমাকে পুলিশে দিলে অনেক কষ্ট হবে। কিন্তু আমি যদি কান্না করি, তাহলে আমার চোখের পানিতে তোমার মন গলে ভালোবাসা তৈরি হবে আমার জন্য। ওরে বাবা, এত দূর! কিন্তু ম্যাডাম, আমাকে ভালোবাসলে আমি তো তোমাকে রোজ রোজ দামি রেস্টুরেন্টে বসিয়ে খাওয়াতে পারবো না, বাইকে চেপে শহরের অলিতে গলিতে ঘুরতে পারবো না, মাসে মাসে শপিং করতে পারবো না, বিশাল অট্টালিকায় আরাম অভিজাত্যের মাঝে রাখতেও পারবো না। আমাকে দামি কোনো রেস্টুরেন্টে খাওয়াতে হবে না। তুমি 10 টাকার বাদাম আর ফুচকা খাওয়ালেই হবে। বাইকে ঘোরাতে হবে না। মাঝে মাঝে রিক্সা করে আমার হাতে হাত রেখে ঘুরে বেড়ালেই হবে। বিশাল বাড়ি আরাম আভিজাত্যের মাঝে রাখতে হবে না। আমাকে কুঁড়ে ঘরে নিয়ে তোমার ভালোবাসায় বেঁধে রাখলেই আমার হবে। আমাকে নিয়ে সিনেমা হলে বসে সিনেমা দেখতে হবে না। আমাকে নিয়ে ওই চাঁদনি রাতে তোমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখার সুযোগ করে দিও, তাতেই হবে। বড্ড বেশি ভালোবাসি যে তোমায়। আই লাভ ইউ সোনা পাখি। রাসেল যেন রাইসার এমন কথা শুনে কথা বলার ভাষায় হারিয়ে ফেলে। রাসেল কখনোই ভাবেনি রাইসাকে ঠিক এতটা ভালোবাসে। রাসেল আর কিছু না বলে পাশ থেকে এক গচ্ছ ফুল নিয়ে রাইসার সামনে হাঁটু করে বসে। আমি যে তোমাকে সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো সাহস হয়নি তোমাকে বলার। আজ বলছি, তুমি আমার চাঁদনি রাতে চাঁদ দেখার সাথী। তোমাকে ছাড়া আমি যেন নিজেকে নিঃস্ব মনে করি। আমি যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ রাঘওয়ালি। রাইসা খুশি হয়ে রাসেলের হাত থেকে ফুলগুলো নিয়ে রাসেলকে জড়িয়ে ধরে কিছু সময় পরে ছেড়ে দিয়ে। আচ্ছা, আমাকে তুমি রাগওয়ালি বললে কেন? আমি কি তোমার সাথে খুব রাগ দেখাই? আরে, তোমার ওই রাগী চেহারাটা আমার এখনো মুখের সামনে ভেসে উঠলেই ভয় লাগে। আমি যে তোমার ওই রাগী ভাবটাকে বেশি ভালোবাসি, তাই তো তোমাকে রাগওয়ালি বলতে আমার ভালো লাগে। রাসেল আর রাইসা এমন প্রেম দেখে মিমের যেন সহ্য হচ্ছে না, তাই ওদের উদ্দেশ্য করে বলে, রাইসা, এত বেশরম না হয়ে আশেপাশের মানুষ দেখে একটু কাজ কর কেমন? এমন ভাবে চিপকে আছিস যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। বারে, আমার জিনিস আমি কাছে রাখবো না, এটা কি হয় নাকি? আর কত কষ্ট করে ওকে কাছে পেয়েছি, এখনো যদি অবহেলা করে দূরে রাখি, তাহলে যদি হারিয়ে যায়, তখন আবার আমার কলেজাটাকে কোথায় পাবো? উফ, তোর সাথে কথা বলে আমি পারবো না। এবার প্রেম করা হলে বাসায় চল, আমার গা জ্বলছে তোদের এমন রোমান্টিক প্রেম দেখে। আহারে, আমার বোনের কত কষ্ট হচ্ছে গো। তাড়াতাড়ি রিফাত ভাইকে আসতে বলো, তাহলেই আমাদের প্রেম দেখে এভাবে জ্বলতে হবে না। আমি কি আর কম বলি নাকি ওকে আসতে? কিন্তু রিফাত তো আসতেই পারে না, কারণ ওর একটা বদমাইশ বন্ধু আছে না, শালা খচ্চর বেটা। নিজেও প্রেম করবে না, আবার ওর বন্ধুকেও প্রেম করতে দেবে না। ওই বেটা শালার জন্যই তো আমার জানটা আমার কাছে আসতে পারে না। শালার ব্যাটারে যদি কাছে পাইতাম রে বইন, তাহলে যে কি করতাম আল্লাহই জানে। মিমের কথা শুনে রাসেলের তো বৃদ্ধ মানুষের মতো কাশি উঠে যায়, তাই নিজেকে অনেক কষ্টে সামলে মিমের উদ্দেশ্য বলে, আইসে মরানি ভিক্টোরিয়া তার বন্ধুকে কেলাতে। আমি বলি কি শালিকা,
তোমার প্রেমের পাওয়ার ফুরাই গেছে, তাই তো সে দেশে আসিস না। এখন দোষ দিচ্ছ ওর বন্ধুর মতো ভালো মানুষটার। ওর বন্ধুর মতো ভালো মানুষ তুমি আর একটাও পাবা? আহ আইছে কি আমার ভালো মানুষ রে, শালা ভালো মানুষ না ছাই। ওই যদি আমাদের কষ্টটা বুঝতো তাহলে তো হতোই। আচ্ছা শালিকা, দেখি তোমার হাতটা দাও তো, একটু ধরে দেখি কি আছে। রাসেলের কথা শুনে রাইসা তো রাসেলের দিকে রাগে চোখে থাকায়, আর এদিকে মিম তো চারিপাশে লাঠি খুঁজতেছে। এই তোর সাহস তো কম না, আমার মতো এত সুন্দরী একটা গার্লফ্রেন্ডের নরম হাত রেখে তুই আমার বোনের হাত ধরতে চাইতাছোস? আরে রাইসা, তোর এই বয়ফ্রেন্ড হলো গিয়ে লুচ্চার সর্দার, তাই বলি কি আমাকে একটু সাইড দে। শালার ব্যাটারে হাত ধরার মানসিকতা বের করি এই লাঠি দিয়ে। না থাক, লুইচা হোক আর যাই হোক, জানু তো আমারই। এখন ওকে কষ্ট দিলে সেই কষ্টটা তো আমার কলিজায় গিয়েই আগে লাগবে। আরে তোমরা এসব কি শুরু করলে? আমি তো শালিকার নরম হাত ধরে দেখতে চাইলাম। রাসেল কথা বলার আগেই মিম আবারও রাগী কণ্ঠে বলে ওঠে রাইসার উদ্দেশ্যে। এই রাইসা, এইভাবে হবে না রে। সালারে এই লাঠি দিয়ে মাথায় একটা বাড়ি দিতেই হবে, তাহলেই হাত ধরার কথা মাথা থেকে হারিয়ে যাবে। আরে ধুর, পুরো কথা কেন শোনো না? এই জন্য লোকে বলে তোমরা বোঝো কম কিন্তু চিল্লাও বেশি। আমি বলছি তোমার হাত ধরে দেখবো কপালে কি আছে, কারণ আমি হাতের রেখা দেখে সব বলে দিতে পারি। হ্যাঁ, তুমি হাত দেখে সব কিছু বলে দিতে পারো? কই, আমি তো তোমাকে এসব করতে কখনো দেখিনি। আরে আগে তো এত সুন্দর শালিকার হাত পাইনি, তাই আজকে থেকেই শুরু করলাম। রাইসা তুই থাম তো। এই দুলা ভাই, তুমি আমার হাত ধরে তাড়াতাড়ি সবকিছু বলে দাও তো। এই তো শালিকা আমার বয়সে এসেছে, এখন দেখো তোমাকে কি করি। আমাকে কেলাবি? তো সাহস কত বড়। আচ্ছা তোমার হাতটা দাও তো। মিম তখন রাসেলের দিকে হাত বাড়িয়ে দেয়। রাসেল মিমের হাতের রেখা দেখেই জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, না, এটা কিছুতেই হতে পারে না। রাসেলের এমন চিৎকার করা দেখে রাইসা ও মিম দুজনেই তো অনেকটাই অবাক হয়ে যায়। এই তুমি এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, আমার হাতের মাঝে কি কান্না করা আছে নাকি? আরে সেটা না, আসলে আমি তোমার হাতে দেখলাম। না থাক, বলবো না, তুমি কষ্ট পাবে। আর শালিকার কষ্ট পাক সেটা আমি চাই না। এই কষ্টের কথা বাদ দিয়ে তুমি তাড়াতাড়ি বলো তো, আমার কিন্তু টেনশনে মাথা একদম শেষ হয়ে যাচ্ছে। শাকচুন্নি কেবল তো শুরু, দেখ কি করি। আমি দেখলাম তোমার সাথে রিফাত নাকি টিফাত, ওর বিয়ে হবে না। এই তুমি এসব এসব কি বলছো হো? আর কেন বিয়ে হবে না? কারণ রিফাতের বন্ধু এ বিয়ে হতে দেবে না, আর রিফাতের বন্ধু যা বলবে রিফাত সেটাই করবে। হ্যাঁ, এটা ঠিক। ওর বন্ধু যা বলবে ও সেটাই করবে। এমনকি আমাকে বিয়ে করতে মানা করলে ও সেটাই করবে, একবারের জন্য ভাববে না। সেটা না হয় বুঝলাম, এখন আমার মাথায় এটা ঢুকছে না রিফাতের বন্ধু এমনটা কেন করবে। হ্যাঁ, শালার পচা গার্লফ্রেন্ড, আমাকে আরো পেঁচাইতেছিস কোভিড জালে। আরে জান, তুমি তো জানো না রিফাতের বন্ধু হলো রাসেল, আর রাসেল অনেক পাওয়ারফুল মানুষ। এখন আমার শালিকা যা যা বলেছে সে সব কিছু রাসেলের কানে পৌঁছে গেছে, কেননা রাসেল হলো অলৌকিক ক্ষমতার অধিকারী। আচ্ছা তুমি এটা কিভাবে বুঝতেছো? আর তুমি কিভাবে জানো রিফাতের বন্ধুর নাম রাসেল? শালার পচর বেটি, আমার গার্লফ্রেন্ড হয়ে আমারে তুই মাইন্ড কাছে ফেলতেছিস? আরে আমি কি শুধু এটাই জানি নাকি, আমি আরো কত কি জানি। আচ্ছা দাঁড়াও, একটা ছোট্ট প্রমাণ দেই। মিম, তোমার ফোনে 2 মিনিটের মাঝে রিফাতের কল আসবে, দেখো। শালা কলিজা, যদি কল না আসে তাহলে তোরে তো আমি নিজেই খাইছি। আরে জান, তুমি তো জানো না তোমার কলিজা আসলে মানুষটা কি। রাসেল মনে মনে বলছে আর আসতেছে। এদিকে রাসেলের হাসি দেখে রিফাতও কেন যেন হাসি থামিয়ে রাখতে পারলো না, কেননা রাইসারা আসার আগে থেকেই রাসেল রিফাতের সাথে কথা বলতেছিল। এখনও সেই কলটা কানেক্টেড আছেই। রাসেলের এসব কাণ্ড শুনে এদিকে রিফাত মনে মনে বলে, দোস্ত, তুই আমার গার্লফ্রেন্ডটাকে এভাবে বোকা বানাইতেছোস, তোরে তো খবর করে ছাড়মু। এখন কল দিয়ে প্রমাণ করি। এদিকে রিফাত 2 মিনিটের আগেই মিমের ফোনে কল দেয়, আর মিম কলটা রিসিভ না করেই রাইসাকে বলে, রাইসা রে, আমার প্রেমটা মনে হয় গেল। কেননা তোমার পাগল যা যা বললো সবকিছুই তো হলো। এই দেখ, রিফাত কল দিছিল। এটা তো হাসাই হইল। আচ্ছা জান, এই বিপদ থেকে মিম কি মুক্তি পেতে পারে না কোনোভাবে? দেখো রাইসা, আমি এতটা প্রেশার মাথায় কখনো দিতাম না যদি মিম তোমার বোন না হতো। এখন শালিকা যখন আমারই হবে, তখন তার জন্য কিছু তো করতেই হবে। এর একটা উপায় আছে। রিপিট।
আরে দুলা ভাই, কথা না বলে তাড়াতাড়ি উপায়টা বলেন। আমি রিফাতকে ছাড়া বাঁচবো না। রিফাতের বন্ধুকে খুশি করার জন্য তোমার ব্যাগ থেকে 1000 টাকার কর করা 5টা নোট দিতে হবে, তাহলে রাসেল মানবে, নচেত তোর মন গলবে না। আচ্ছা, ওই ঘুষখোর ব্যাটারি টাকাটা না হয় আমিই দিলাম, কিন্তু ঘটনা হলো কি আমি ওকে চিনি না, জানি না, তাহলে টাকাটা দিব কিভাবে? আরে শালিকা, আমি তোমার জন্য এত কিছু করতে পারছি, আরে এইটুকু করতে পারবো না? তুমি টাকাগুলো আমার কাছে দাও, আমি ওকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। রাসেলের কথা শুনে মিম ওর ব্যাগ থেকে 5,000 টাকা বের করে রাসেলের হাতে দিয়ে বলে, প্লিজ দুলা ভাই, কিছু একটা করো, আমার ব্রেনটা যেন না ভাঙে। আমি কিন্তু রিফাতকে ছাড়া বাঁচবো না। আরে তোমাদের প্রেম কেউ আলাদা করতে পারবে না। আমি রাসেলের থেকে শুনলাম ও খুশি হয়েছে তোমার প্রেমের কথা শুনে। আচ্ছা, তুমি এখানে থেকে রাসেলের কথা কিভাবে জানলে? আর তুমি তো রাসেলকে কখনো দেখোনি। সবার শখচুন্নি গার্লফ্রেন্ড তুই তাহলে আমার এই এটা কোনো কথা হলো? আমি যদি কখনো রিফাত মেমের ফোনে কল দেবে সেটা বলতে পারি, তাহলে এটা কেন বলতে পারবো না? আচ্ছা, তোমরা কি আরো প্রমাণ চাও নাকি বলো? না থাক, তোমার কথা তো যুক্তি আছে। আচ্ছা, আমরা তাহলে এখন চাই, অনেকটা সময় হলো এসেছি, বাড়িতে সবাই চিন্তা করবে। আচ্ছা জান, দেখে শুনে সাবধানে যাইও, কেমন? লাভ ইউ জান। লেভ ইউ টু কলিজা। রাসেল ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনের আনন্দে হাসতে থাকে। আবারও রিফাতকে কল দেয়, আর রিফাত কলটা রিসিভ করেই শুরু করে দেয়, শালা হারামি, তুই আমার গার্লফ্রেন্ডকে বোকা বানিয়ে 5,000 টাকা হাতিয়ে নিলি। তোর গার্লফ্রেন্ডের সাহস কত বড়, আমার সামনে দাঁড়িয়ে আমাকে কেলানোর হুমকি দেয়। তাই তো একটু মজা দেখালাম। ইস, তোর পেতনিটা তোকে সেরকম ভালোবাসে। সেটা আমি জানি, তোকে বলতে হবে না। এখন বল, ট্রিট দিবি কবে? তুই তো শালা আমার ভাইরা ভাই হবার টিকিট হাতে পেয়ে গেলি। ট্রিট তো দেবই, আগে তোর গার্লফ্রেন্ডের থেকে নেওয়া 5-এর সাথে তোর থেকে নেওয়া 5 যোগ হয়ে যাক, কেমন? কইলেই হলো। আমি তোকে টাকা কেন দিতে যাব? তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। তুই দিবি, তোর 14 গোষ্ঠী সহ দেবে। আমি শুধু মেমের হাতটা আবার দেখে সুন্দর করে বলবো, তুমি যদি এই ছেলেকে বিয়ে করো তাহলে তোমার জীবন অন্ধকারে তলিয়ে যাবে। ব্যাস, আর বলতে হবে না। তোর এই স্বপ্নটা পূরণ হবে না দোস্ত, কেননা আমি তোর বলার সব কথাই রেকর্ড করেছি। রিপাদের বাচ্চা, তোর মনে হয় এবার আমার ক্ষমতাটা দেখার ইচ্ছা হয়েছে? ওকে থাক, আমি চললাম মেমের কাছে। দেখি মেম তোর কথা শোনে নাকি আমার কথা। তুই আমার বন্ধু নাকি শত্রু? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। এখন তুই যেটা মনে করস আমি সেটাই। জলদি টাকা দে, না হলে এই গেলাম বলে। আমি জানি তোকে টাকা না দিলে কাজ হবে না। দেখ, দিছি। শালা হারামি, সময় আমারও আসবে, তখন দেখবো তুই কিভাবে বেঁচে যাস। ওকে, সেটা দেখার অপেক্ষায় থাকলাম। 10,000 তো নিছি, তুই না 5 দিবি, এই তো। রাসেল কথাটা বলেই কলটা কেটে দিয়ে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে বাসার দিকে যাচ্ছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে বন্ধুর গার্লফ্রেন্ডের টাকা আমারও পকেটে। ভাবতে মজা লাগে। এইদিকে রিয়ার ওর মা সোফায় বসে কথা বলতেছে। এমন সময় রাইসা ওদের বাড়িতে চলে আসে। আরে রাইসা, কেমন আছো? আর কি মনে করে আমাদের বাড়িতে আসলে? তুমি তো আমাদের বাড়িতে আসোই না একদম। এতগুলো প্রশ্ন একেবারে আমাকে ছুড়ে দিলে, এখন আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব শুনি। রাইসা, তুমি তো অনেক মজা করতে পারো দেখছি। তা কেমন আছো? এই তো ভাবি, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের সেই কবে থেকে দেখি না, তাই তো আজকে দেখার জন্য ছুটে চলে আসলাম। এই তো আমরাও অনেক ভালো আছি। আর এসেছো ভালো করেছো, আমি অনেক খুশি হয়েছি তোমাকে আমাদের বাড়িতে দেখতে পেয়ে। রাইসা, এ হলো আমার মা, আর মা, এ হলো তোমার জামাইয়ের কাজিন। হাই আন্টি, কেমন আছেন? এই তো মা, আমি অনেক ভালো আছি। তা মামুনি, তুমি কেমন আছো? আমার জানটাকে কষ্ট দিয়ে এখন ভালো আছে। আন্টি, আমি অনেক ভালো আছি। এভাবে ওরা অনেক কথা বলে। রাইসা ওদের সাথে খাবার খেয়ে বাসায় চলে আসে। রাসেলের মা থাকার কারণে রিয়া থেকে রাসেলের সম্পর্কে রাইসার আর শোনা হয়ে ওঠে না। এদিকে রাসেল বসে বসে চেয়ারে দোল খাচ্ছে, আর ওর বাবা মায়ের করা সেই আচরণগুলোই ভাবছে। আমি কি অপরাধ করেছিলাম তোমাদের কাছে? তোমাদের তো টাকা পয়সা দেওয়া নিয়ে কোনো কমতি রাখিনি, নিজের সর্বোচ্চ দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করেছি। আজও সেই আমি তোমাদের কাছে মূল্যহীন। আসলে দুনিয়ার উপকার করা মানুষগুলোই পর হয়ে যায়, আর ক্ষতি করা মানুষেরাই আপন হয়ে যায়।
রাসেল এসব ভাবে আর চোখের কোণে জমে থাকা পানি হাতের আঙ্গুল দিয়ে মুছতেছে। চোখের পানি যেন শেষই হচ্ছে না। হঠাৎ পায়ের উপরে থাকা ফোনটা বেজে ওঠে। রাসেল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাইসার নাম্বার সুন্দর করে ভেসে আছে, মাই লাভ। কলটা রিসিভ করে বলে, হ্যাঁ জান বলো। কি ব্যাপার, আমার কলিজার কণ্ঠটা এমন মনে হচ্ছে কেন শুনি? আরে তেমন কিছু না, তুমি এমনি একটা ভাবতেছো, আমার তো কিছু হয়নি। দেখো জান, আগে হয়তো তোমাকে নিয়ে ভাবার কোনো মানুষ ছিল না, কিন্তু এখন আমি তোমার জীবনে এসে গেছি। তোমাকে নিয়ে সকল ভাবনা আমার আমার মনটা সব সময় তোমার কাছে থাকে। তাহলে আমি কি জানি না তোমার কখন কেমন লাগে? পরিবারের সবার কথা খুব মনে হচ্ছে, তাই না? তুমি কি করে ভাবলে আমার এখন পরিবারের কথা মনে হচ্ছে শুনি? ওই যে বললাম, আমার মন তোমার কাছেই থাকে। আর একটু আগে রিয়া ভাবিদের বাসা থেকে ঘুরে আসলাম। রাইসার মুখে রিয়া নামটা শুনেই যেন অনেকটা ভালো লাগে। কেননা রিয়া কোথায় থাকে সেটা রাসেল জানে না, তাই অবাক হয়ে রাইসাকে জিজ্ঞেস করে, কি বলো, তুমি রিয়াদের বাড়িতে গেছিলে? রিয়া কেমন আছে? হুম, অনেক ভালো আছে। আর এই মিস্টার, চুপ থাকো। তুমি ওই বাড়ির কাজের লোক না, বরং রিয়া ভাবির ভাই। সেটা আমি রিয়া ভাবি থেকেই শুনেছি। ও, তুমি দেখছি তাহলে সবকিছুই শুনেছো। তা একটা কথা রাখবে আমার? তোমার একটা কথা কেন, আমি তোমার 1000টা কথা শুনতে রাজি আছি। বলো, কি কথা বলতে চাও? আমাকে যে তুমি ভালোবাসো বা আমি কোথায় আছি সেটা কাউকে বলিও না প্লিজ। কেন রিয়া আমার কথা জানতে পারলে ছুটে আসবে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। জানো, আমার শ্বশুর শাশুড়িকেও রিয়া ভাবিদের বাসায় দেখলাম। দুজনেই অনেক শুকিয়ে গেছে। তাদের মুখে শুধু চিন্তার ছাপ। আর তারা নাকি ওই বাড়িতেই এখন থেকে থাকে, রিয়া ভাবিদের সাথে। ওটা ব্যাপার না, চিন্তা তো করবেই, মেয়েকে বিয়ে দিয়েছে। আচ্ছা, তারা কোনো নিজের বাড়ি রেখে মেয়ের বাড়িতে থাকে সেটা জেনে আমাকে বলিও তো। আচ্ছা যান, ঠিক আছে। এখন তাহলে রাখি। তোমার হিটলার শাশুড়ি ডাকছে খাওয়ার জন্য। যাই, দেরি হলে বকা একটাও বাড়িতে পড়বে না। পাবে একটা। আচ্ছা ঠিক আছে, বাই শোনা। মা, কলিজা। রাসেল কলটা কেটে দিই আবারও রাইসার বলা নতুন কথাটা নিয়ে ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার, তাদের নিজেদের সবকিছু থাকতে এখন মেয়ের বাড়িতে কেন থাকবে? নাকি কোনো সমস্যা আছে? না, আমার মাথায় তো কোনো কথাই ঢুকতেছে না। রাসেল এইভাবে নানান কথার মনের গহীর থেকে ভাবতে থাকে। এভাবে নানান চিন্তায় রাইসার ভালোবাসার অফিসের কাজের মাধ্যমেই কাটতে থাকে রাসেলের জীবন। আর সামনের দিকে বাড়তে থাকে জীবন নামক ঘড়ির কাঁটা। আসলে এই জীবন যেভাবেই চলুক না কেন, সময় কখনোই থেমে থাকে না কারো জন্য। রাসেল একদিন অফিসে বসে ম্যানেজারের সাথে কথা বলতেছে, ঠিক এমন সময় পিয়ন এসে জানায় রাইসের গ্রুপের মালিকের মেয়ে রাইসা চৌধুরী তার সাথে দেখা করতে এসেছে। কথাটা শুনেই তো রাসেলের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কেননা এই বুঝে ধরা পড়েই গেল। রাসেল অনেকটা ভাবনা চিন্তা করে পিয়নকে বলে তাকে ভেতরে পাঠিয়ে দিতে। পিয়ন গিয়ে রাইসাকে ভেতরে পাঠিয়ে দেয়। রাইসা রাসেলের কেবিনের সামনে এসে, আসসালামু আলাইকুম, মে আই কাম ইন স্যার? রাসেল পেছনের দিকে মুখ করে পেপারের আড়ালে মুখ লুকিয়ে নরম সুরে কণ্ঠে অন্যরকম করে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, ইয়েস প্লিজ কাম ইন। ধন্যবাদ স্যার। আর স্যার, আমি এসেছি রাইসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে। আমাদের অফিসের একটা কাজ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে। এখানে আপনার কাছে আমার বাবা মিস্টার আশরাফ চৌধুরী পাঠিয়েছেন। আপনার যদি একটু সময় হয় তাহলে কি সেটা নিয়ে কথা বলতে পারি? এদিকে রাইসার এমন সুন্দর করে গুছিয়ে কথা বলা দেখে রাসেল তো মুখ টিপে টিপে খুব সুন্দর করে হাসতেছে, যেটা রাইসার চোখে আড়ালেই রয়ে যায়। এই যে মিস রাইসা চৌধুরী, এভাবে দাঁড়িয়ে কথা না বলে যদি বসে কথা বলতেন তাহলে নিজের অফিসটাকে ধন্য মনে করতাম। আপনার মতো এত সুন্দর একটা মেয়ে আমার কেবিনে এসে দাঁড়িয়ে কথা বলবে, এটা কি হয়? তা কি খাবেন বলেন, ঠান্ডা না কফি নাকি ফুচকা? রাসেল ফুচকা কথা বলেই তো জিহ্বায় কামড় দেয়। আর এদিকে রাইসা মনে মনে ভেবে প্রশ্নচোদক দৃষ্টিতে রাসেলের দিকে তাকিয়ে একটা জিজ্ঞাসাসূচক প্রশ্ন করে, শালা বেটা পর্যা সিইও, পটানোর চেষ্টা, তাই না? তোরে তো যদি ভাগে পাইতাম তাহলে তেলাপোকা স্যুপ খাইয়েই ছাড়তাম। তা আপনাদের অফিসে কেউ আসলে তাকে ফুচকাও খাওয়ানো হয় নাকি? না, এটা শুধু মেয়ে ক্লায়েন্টদের জন্য?
রুলস। এই রে, আমি কি থেকে কি বলে ফেলছি। এমনিতে আমার শাকচুন্নি গার্লফ্রেন্ড একটা কথা পাইলেই সেটার A to Z না শুনে ছাড়বে না। আসলে ম্যাডাম সেটা না, খাবারের কথা বলতে এই ফুচকা বলে ফেলেছি। যাই হোক, কি খাবেন? খচ্চর বেটা, আমি বুঝি তোর মতি গতি বুঝি না, শালা লুচ্চা বেটা। না স্যার, আমি কিছুই খাবো না। কিন্তু স্যার, আপনি অন্যদিকে মুখ লুকিয়ে আছেন কেন? আসলে আমার গার্লফ্রেন্ড কড়া গলায় বলে দিছে কোনো মেয়ের দিকে তাকালে আমার চোখ তুলে তার ভ্যানিটি ব্যাগে রেখে দেবে। তাই এমনি আছি, যদি চোখ তুলে নেয় তাহলে আমি কি করে দেখবো আমার চাঁদপুরিটাকে। আহ, কি প্রেম মাইরি। ও স্যার, বুঝেছি, সে আপনাকে অনেক ভালোবাসে। আচ্ছা, এখন আমরা কি আপনার কোম্পানির ওই প্রজেক্টটা পাবো? না দিলে কি আর মানবেন? আপনি তো জোর করে নেবেন নিজের বলে। মানে কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। এই রে, কি থেকে যে কি বলে ফেলি থাক। না ম্যাডাম, কিছুই না, আমার কোম্পানির প্রজেক্টটা আপনাদের কোম্পানি পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, এখন তাহলে আমি আসি, কেমন? ঠিক আছে ম্যাডাম, সময় পেলে আবার আসবেন কেমন? শালা লুইচ্চা বেটা, শখ কত! শালা লুইচ্চা বেটা, শখ কত! সময় পেলে আবার আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, এখন তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, টাটা। রাইসা রাসেলের রুম থেকে সোজা চলে আসে, আর এদিকে রাসেল রাইসা যাবার দিকে তাকিয়ে মুখের সামনে থেকে পেপারটা সরিয়ে সামনের দিকে ঘুরে বলছে, আল্লাহ, বড়জোর বাচ্চা বেঁচে গেছি। আর একটু হলেই তো মহারানীর কাছে ধরা পড়েই গেছিলাম। ইস, কোম্পানির সিইওর সাথে কত সুন্দর করে কথা বললো, আর আমার সাথে শুধু রাগ দেখাবে, শুধু রাগ দেখাবে, পাগলি একটা। এদিকে রাইসা বাড়িতে এসে ওর বাবাকে খবরটা জানিয়ে দেয় যে ওরা কাজটা পেয়েছে, আর রুমে এসে আনমনে রাসেলের সিইও সাহেবের কথা চিন্তা করতে থাকে। ঠিক তখনই মিমের রুমে এসে দেখে রাইসা কি নিয়ে গভীর চিন্তায় আছে, তাই রাইসাকে জিজ্ঞেস করে, কিরে রাইসা, এভাবে কি এমন ভাবছিস হুঁ? ও, আর বলিস না, আজকে একটা আজব কাণ্ড ঘটেছে। আমি আর কি কোম্পানির সিইওর সাথে দেখা করতে গিয়েছিলাম তখন। কি আজব ঘটনা, আমাকে একটু বল, শুনে দেখি হাসি পায় নাকি কান্না পায়। জানিস, ওই সিইও আমাকে পটানোর জন্য মধুর সুরে কথা বলতেছিল, কিন্তু তার থেকেও আজব ঘটনা, আমার দিকে ফিরেও তাকায়নি। কি বলিস? পৃথিবীতে এমন মানুষও আছে যে তোর মতো এত সুন্দরীর দিকে একবার হলেও না তাকিয়ে বরং নিজেকেই আড়াল করে রেখেছে? আরে সেটাই তো, আমি জিজ্ঞেস করাতে বলল আমার গার্লফ্রেন্ড বলেছে কোনো মেয়ের দিকে তাকালে নাকি চোখ তুলে নিবে। রাইসার কথা শুনে মিম তো যেন অট্ট হাসিতে মেতে ওঠে। এভাবে দুই বোন আরো অনেক কথা বলে। এদিকে এই রিয়া, রিয়া, কোথায় গেলে তোমরা? ইরিয়া ওয়াশরুমে থাকার কারণে রাসেলের কথা জবাব দিতে পারে না দেখে রাসেলের মা এসে বলে, বাবা রাফিন, কি হয়েছে? এভাবে রিয়াকে কেন ডাকছো? কোনো সমস্যা হলে বলো, আমি ঠিক করে দেই। না না আম্মা, কোনো সমস্যা হয়নি, বরং একটা খুশির সংবাদ আছে, সেটা জানানোর জন্যই রিয়াকে ডাকছি। এইদিকে রাফিনের কথা শুনে ফরিদা চৌধুরী কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, কি হয়েছে? এমন করে ডাকছো কেন? মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে গেছি। রিয়া, তুমি জানো আমার প্রমোশন হয়েছে। আমি আজকে অনেক খুশি। আসলে তুমি আমার জীবনে আসার আমার ভাগ্য পরিবর্তন হয়েছে। একটার পর একটা খুশির খবর যেন আসতেই চলেছে। আসলে তুমি আমার গোটা লক্ষ্মী বউ। হয়েছে, আর পাম দিতে হবে না। এমনিতেই আমি অনেক আদরে আছি। আমিও অনেক খুশি তোমাকে এতটা খুশি দেখতে পেয়ে। আম্মা, আমার জন্য দোয়া করবেন, যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। দোয়া তো অবশ্যই করবো বাবা, আমাদের দোয়া তোমাদের সাথে সব সময় আছে। এভাবে আরো অনেক কথা ওদের মাঝে। এবারেই দেখতে দেখতে কিছুদিন চলে যায়। একদিন রাইসার রাসেল বসে বাদাম খাচ্ছে আর কথা বলতেছে। আচ্ছা রাইসা, আমি যে তোমাকে বললাম আমার বাবা মা রিয়ার বিষয়ে কোনো এসেছে, সেটা তো বললে না। ও শিট, আমার তো সেই কথাটাই বলতে মনে নেই। আমি তো কয়েকদিন আগে রিয়া ভাবির থেকে শুনেছি, যদিও ভাবি বলতে চাইছিল না, কিন্তু আমার জোরাজুরিতে বলেছে। কি বলেছে তাড়াতাড়ি বলো, আমার যে শুনতে খুব ইচ্ছে করতেছে। তোমার বাবা মাকে নাকি বড় ভাই দেখতে পারে না, তাদের উপর অনেক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয়, তখন ভাবির সাথে তার বাসায় নিয়ে আসে। ও, তুমি এমন কথা শুনে একটুও কষ্ট পেলে না?
কষ্ট পাবো কেন বলো? আমি তাদের ছেলে হিসেবে একটু কষ্ট পেলেও বাড়ির কাজের লোক হিসেবে সেটা ভুলে গেছি। তোমার সাথে যা ঘটেছে তারপরেও আমি নিজেই কি বলবো। তবে ধৈর্য ধরো, হালেও সব ঠিক করে দিবেন। বাদ দাও এসব, আর চলো বাসায় যাই। আমার একটুও ভালো লাগছে না, মনের ভেতরে কেমন কেমন করতেছে। আচ্ছা, তাহলে চলো আমাদের বাসায় যাই। আমার বাবা মা তোমার কথা সব জানে, তোমাকে দেখলে অনেক খুশি হবে। আর এখন তো দেখে পাগল পাগল লাগছে না আগের মতো, তাই তারা হাসবে না। না, আজকে যাব না, অন্য কোনো একদিন যাব। আর শ্বশুর বাড়ি আগে থেকেই কি দাওয়াত খাওয়া শিখাইতেছো নাকি? বারে, শিখতে তো হবেই, একমাত্র মেয়ের জামাই বলে কথা, দাওয়াত বেশি বেশি পড়বে, বুঝেছো শোনা? এভাবে ওরা অনেক কথা বলে বাসার দিকে চলে যায়। রাসেল রাইসাকে ওর বাসার সামনে রেখে ওর বাসা চলে আসে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় 6টি মাস। রিফাত বাড়িতে চলে আসবে আগামীকাল, কেননা রাসেল আর ওর বাবা মিলে রিফাত আর মিমির বিয়ে ঠিক করেছে। রাসেল খুশি মনে পরের দিন রিফাতকে আনতে যায়। রিফাত আগেই এসে দাঁড়িয়ে আছে। রাসেলের কাছে এসে কিল ঘুষি দিতে দিতে বলে, শালা হারামি, কত সময় দাঁড় করিয়ে রাখলি? সেদিকে তোর কোনো ধারণা আছে নাকি? ওই শালা, তুই তো জানিসই আমি এমনই, তাহলে আবার বলছিস কেন শুনি? আর ঢাকা শহরের জ্যামের কথা কি তোকে নতুনভাবে বোঝাতে হবে নাকি? যে জায়গা যেতে 10 মিনিট লাগে না, আর জ্যামের কারণে সেই জায়গায় যেতে 2 ঘন্টা লাগে, তাহলে আমি কি করতে পারি বল? হয়েছে। তা কেমন আছিস সেটা তো বলবি নাকি? আমি যে ভালো না থাকার মাঝেও নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টায় ব্যস্ত থাকি, সেটা তুই ভালো করেই জানিস। সেইটা তো জানি। তা মহারাজ, আপনার রানীর কি খবর? আপনার খোঁজ খবর কি ঠিক মতো নিচ্ছে নাকি? নেবে না বললে কি আর হয়? আমি যে তার জীবনের একটা অংশ হয়ে গেছি। এখন চল যাওয়া যাক। একটু দাঁড়ায় না, সবে তো মাত্র এলাম তাই না? কতদিন হলো এই এয়ারপোর্টের দৃশ্য দেখি না, আর তুই সেটা না দেখতে দিয়ে যেতে বলছিস? ওহো, এয়ারপোর্টের দিকে নজর তো না, মীমাংসার কথা মনে হয়। আমি মনে হয় কিছুই বুঝি না। তুই থাক, আমি গেলাম। 2 বোন আমাকে তোর সাথে দেখলে গেলে খাবে। সেটাও তো ঠিক রে। আচ্ছা, তুই তাহলে একটু দূরে গিয়ে লুকিয়ে থাক, তাহলেই তো দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আর অনেকদিন পরে গার্লফ্রেন্ডকে সামনে পেয়ে নিজেকে আবার বেহায়া বানিয়ে ফেলিস না। রাসেল কথাটা বলে সেখান থেকে একটু দূরে চলে যায়। আর এইদিকে মিম এয়ারপোর্টে আসতে পারে না একটা ইমার্জেন্সি কাজের জন্য, তাই রিফাতকে ফোন করে বলে দেয়। রিফাত ও মিমের বিপদের কথা বুঝতে পেরে রাসেলের কাছে এসে বলে, বন্ধু, চল বাসায় যাওয়া যাক। মিম আসবে না, ওর একটা কি কাজ পড়েছে, সেখানেই গেছে। মাত্র ফোন করে মানা করে দিল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। তবে আমি কিন্তু বসতে থাকি, তুই সেখানে যাবি নাকি তোর বাড়িতে যাবি? বাড়িতেই যেতে হবে, আজ বাদে কাল বিয়ে, বুঝতেই তো পারছিস তাই না? আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বাসায় চলে যা, কেননা তোর সাথে ওদের কেউ আমাকে দেখলে চিনতে পারবে। আর আমি চাই না আমার সম্পর্কে কেউ কিছু জানতে পারুক। তাই বলে তুই আমার বিয়েতেও যাবি না? মনে রাখিস, তুই বিয়েতে না গেলে আমি বিয়েই করব না, এটা নিশ্চিত থাক। আরে বন্ধু, রাখিস না, আমি তোর বিয়েতে অবশ্যই যাব। তোর বিয়ে খেতে না পারলে আমার বুঝি ভালো লাগবে? এই তো আমার ভালো বন্ধু। ওকে, তুই তাহলে বাসায় যা, আমিও গেলাম, কেমন? ওকে বন্ধু, বাই। এদিকে কথাটা বলে রিফাত ও রাসেল দুই দিকে চলে যায়। রাসেল বাসায় এসে একটু নিজেকে পরিপাটি করে অফিসের উদ্যোগে বের হয়। ড্রাইভার গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। রাসেল গাড়িতে গিয়ে বসতেই গাড়ি চলতে শুরু করে। রাসেল কিছু সময় পরে অফিসে সে সব বড় বড় কর্মকর্তাদের সাথে ছোট একটা মিটিং করে। ওর কেবিনে এসে বসতেই রাইসার মোবাইল থেকে একটা কল আসে। রাসেল রাইসার কল দেখতে পেয়ে তাড়াতাড়ি রিসিভ করে। তুমি পচা, তুমি একটুও ভালো না, তুমি খুব খারাপ, আমাকে একটুও মনে রাখো না, একটু মিসও করো না। আরে জান, তুমি এসব কি বলতেছো? আমি কি এমন নাকি? তুমি জানো না তোমাকে আমি কতটা বেশি ভালোবাসি, কতটা মিস করি। কত মিস করো আমি জানি, তাহলে আমাকে সকাল থেকে গুড মর্নিং বললে না কেন? আমি ঘুম থেকে জেগে তোমার শুভ সকাল না দেখে মনটা খারাপ হয়ে গেছে। ও, এই ব্যাপার। তাহলে আসলে আমি না আজকে একটা কাজে গেছিলাম, তো তাই ভুলে গেছি, সরি বাবু। আসলে রাসেল প্রতিদিনই রাইসাকে সকালে গুড মর্নিং বলতো, যেটা রাইসা ঘুম থেকে উঠে দেখে মন ভালো করে নিত। আজকে রাসেল এয়ারপোর্টে যাওয়ার জন্য বলতে ভুলেই গেছিল। আচ্ছা, সরি বলতে হবে না। তুমি জানো মিমের বিয়ে কালকে দিনের পরে, আর আমার জানুন কোনো খবরই নেই। আরে জান, তোমার আমার বিয়েও হবে, আগে একটু ধৈর্য ধরে থাকো কেমন? এটা বিয়ে শাদীর ব্যাপার, এত তাড়াহুড়ো করলে কি চলে নাকি?
এভাবে রাসেল রাইসাকে আরও অনেকভাবে বোঝালো। রাইসাও বুঝতে পারে। রাসেল আরও অনেক কথা বলে কল কেটে দেয়। বিকেলে বাসায় আসে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় দিন। চলে আসে রিফাতের বিয়ের সময়। বিয়ের দিন সকালে রাসেল, তোর মতিগতি কিন্তু আমার একটু ভালো লাগছে না। তোকে কিন্তু আমি আগেই বলে দিছি, তুই আমার বিয়েতে না আসলেই বিয়ে করব না। দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। আমি হলাম গরিব মানুষ, ভালো কোনো পোশাকও নেই। এসব পোশাক পরে গেলে সবাই কি বলবে? তোকে সবাই কথা শোনাবে। শালা হারামি, বাংলাদেশের টপ ধনীদের মাঝে একজন হয়েও নিজেকে গরিব বলতেছিস। তাহলে আমাদের মতো মানুষে নিজেকে কি বলবে সেইটাই ভাবছে আমার মন। আমি এত কথা শুনতে চাই না, তোকে যেন রাস্তায় দেখতে পাই। আমি যাওয়ার সময় সাথে নিয়ে যাব, কথা শেষ। রিফাত রাসেলের আর কোনো কথা না শুনেই কলটা কেটে দেয়। এদিকে রাসেলের চিন্তায় যেন মাথায় কোনো কাজ করতেছে না। কেননা ওইখানে রিয়া, রাইসা, ওর বাবা মা সবাই থাকবে। রাসেল এখন কি করবে? এসব ভাবতে ভাবতে ওর ফোনে রাইসার একটা কল আসে। হ্যালো জানু, হ্যাঁ জান, বলো। এখন কেন ফোন করেছো? তুমি কি আসবা আমাদের বাড়িতে মিমের বিয়ে উপলক্ষে? মিমের বিয়েতে আমি কেন যাবো শুনি? মিম তোমার শালিকা হয় সেজন্য। আর তাছাড়া তুমি বিয়েটা দেখে যদি আমাদের বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি বুঝতে পারো তাই। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা, একটা কথা বলবা? তোমার বাড়িতে আমি যদি যাই আর সবাই যদি জানে একটা কাজের লোক তোমার বয়ফ্রেন্ড, তাহলে তোমার মান সম্মান কি থাকবে? দেখো, আমি তোমাকে দেখেই প্রেম করেছি। এইসব মান সম্মানের কথা চিন্তা করে তো আর ভালোবাসা হয় না, তাই না? আর তাছাড়া বাবা মা তোমার কথা সব শুনে রাজি হয়েছে। এখন পাড়া প্রতিবেশী কি বললো না বললো সেটা দেখার সময় আমার নেই, বুঝতে পেরেছো? বুঝেছি। আচ্ছা যাও, আমি যাওয়ার চেষ্টা করব। যদি মেমের জন্য ভালো কিছু গিফট হিসেবে কিনতে পারি তাহলে। দেখো, তোমার যদি তোমার শালিকাকে গিফট দিতে মন চায় তাহলে টাকা লাগলে আমার থেকে নাও। তবু তুমি আসো, তোমার হবু শ্বশুরের কিন্তু আবার টাকার কোনো অভাব নেই। আচ্ছা ঠিক আছে জান, যদি লাগে তাহলে নেবনি। এখন বাই শোনা। রাসেলের কথাটা বলি কলটা কেটে দিয়ে মনে মনে হাসে আর ভাবতে থাকে। শ্বশুর আমার কোম্পানিতে কাজ করে টাকার কোনো অভাব নেই, তাহলে আমার কি করে অভাব থাকতে পারে বলেন? পাগলি একটা, বোঝেও না। এভাবে কথাগুলো ভাবতে ভাবতে যাওয়ার সময় হয়ে যায়। রাসেল একটা সুন্দর পাঞ্জাবি ও একটা জিন্সের প্যান্ট পরে। পাঞ্জাবিটা অনেক দামি, কিন্তু সবাই বলবে ফুটপাত থেকে কেনা। রাসেল মেবের জন্য একটা দামি উপহার কেনে, যেটা রিফাতের কাছে আগেই দিয়ে আসে। কেননা রাসেল চায় না ওর সম্পর্কে কেউ জানুক। রাসেল রাস্তায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে রিফাত রাসেলকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে চলে আসে। সবাই খাবার দাবারে পর্ব শেষ করে রাসেল রিফাতের পাশে বসে আছে, যেটা রাইসা চোখে পড়ে। রাইসা তো রাসেলের দিকে এক ধ্যানই তাকিয়েছে, আর এইদিকে বেচারা রাসেল কি আর কম নাকি, সেও রাইসার দিকে তাকিয়ে আছে। রাইসাকে খুব সুন্দর লাগছে। একটা সাদার ভিতরে হালকা সোনালী কালারের পাথর ও সুতা দিয়ে কাজ করা লেহেঙ্গা পরেছে। চুলগুলো স্টাইল করে বেঁধে খুলে রেখেছে। ছোটো হালকা লিপস্টিক, কেননা রাসেলের বারণ বেশি লিপস্টিক দেওয়া যাবে না, যদিও পেট খারাপ হয়। এইদিকে রিফাত সবাইকে আগেই বলে দিয়েছে রাসেলের বন্ধু, তবে রাসেল যে সেই বড়লোক বন্ধু সেটা বলেনি। রাইসা ওদের সামনে এসে, হাই দুলা ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তুমি কেমন আছো? নিজের আপন মানুষটাকে চোখের সামনে দেখে কি আর ভালো না থেকে পারি? তা আপনার বন্ধুকে কি আমার সাথে একটুও কথা বলতে সময় দিবেন? রাইসার কথা শুনে তো রিফাত যেন হাসতে হাসতে শেষ। পরে রাসেল রাইসার সাথে ছাদে আসে। জানো, তোমাকে এই পাঞ্জাবিটাতে খুব সুন্দর লাগছে, তবে পাঞ্জাবিটা খুব নর্মাল মনে হচ্ছে। কাজের লোকেরা এর থেকে ভালো জিনিস আর কিভাবে পড়তে পারে বলতো? তোমার বাবার টাকা আছে, আমার তো আর নেই, তাই না? রাসেলের কথা শুনে রাইসা বুঝতে পারে যে ওর কথা রাসেল একটু কষ্ট পেয়েছে, তাই রাসেলকে বলে, আরে জান সোনা, রাগ করে না, আমি এমনিই বললাম। তোমাকে আসলেই খুব সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে সেটা তো বললে না। তোমাকে একদম পেতনির মতো লাগছে, খুবই বাজে দেখতে লাগছে। হ্যাঁ, আমি তোমার মনের মতো হওয়ার জন্য এত সুন্দর করে সাজলাম, আর তুমি বলতেছো আমাকে পেতনির মতো লাগছে? আরে কান্না করো না, তোমাকে এতটাই সুন্দর লাগছে যে তোমাকে দেখে আকাশের পরীরাও হিংসে করবে। আমি তো তোমাকে রাগানোর জন্যই বললাম।
রাসেলের এমন কথা শুনে রাইসা ওর বুকে কিলঘুষি দিতে থাকে। এদিকে রিয়ার বস ছাদে এসে দেখতে পায় রাইসা এক ছেলের সাথে একভাবে কথা বলতেছে। ঘটনাটা দেখেই তো রাফিনের মাথায় রক্ত উঠে যায়। একটা কথা বলে রাখা ভালো, রাফিন রাসেলকে চেনে না যে এইটাই রিয়ার ভাই। রাফিন ওদের কাছে এসে রাসেলের করাত ধরে। রাইসা, তোর সাহস কি করে হয় এইরকম একটা কাজের লোকের সাথে এখানে ফোর্স ইন্ডাস্ট্রি করার? ভাইয়া দেখো, আমি রাসেলকে ভালোবাসি, তাই আমি একটু কথা বলতাছি। আর ও রিফাত ভাইয়ার বন্ধু, তার চেয়েও বড় কথা, ও তোমার। কথাটা বলার আগেই রাসেল রাইসাকে ইশারায় মানা করতে বলে, আর এদিকে রাফিন রাসেলের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, রাইসা, তোর সাহস আমি বের করতেছি। এই, তুই নিচে চল। কাজের লোক হয়ে প্রেম চুদাও? তোমার প্রেম আমি ছুটাচ্ছি। রাইসা অনেকভাবে মানা করতেছে, কিন্তু রাফিন কিছুতেই শুনছে না। রাসেলকে কলার ধরে টেনে টেনে সবার সামনে নিচে নিয়ে আসে। সবাই রাসেলের দিকে তাকিয়ে আছে। রাসেলের বাবা, মা ও বোন অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া, তুমি দেখছো রাইসার রুচি কতটা নিচে নেমেছে? সামান্য একটা কাজের লোকের সাথে প্রেম করে বেড়াচ্ছে। তুমি কি বলছো এইসব? ঠিকই বলছি। আর রিফাত, তোমার মন এতটা ছোট কেন? এর মতো ফকিরের সাথে তুমি বন্ধুত্ব করতে চাও? তোমার তো বন্ধুত্ব করা উচিত আমাদের লেভেলের সাথে। ছি 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 রিফাত। রাফিন এসব বলছে আর রাসেলের চোখ থেকে অনবরত পানি ছড়িয়ে যাচ্ছে। রাইসার চোখেও যেন পানি কোনো কমতি নেই, কেননা রাসেল তাকে আগেই বলেছিল অপমান হওয়ার কথা, সেটাই হলো। এদিকে রিফাত আর সহ্য করতে না পেয়ে বসা থেকে উঠে যায় আসে। ভাইয়া, আপনি হয়তো টাকার ধনী, কিন্তু মনের দিক থেকে ধনী না। কারণ এই যে কাজের লোকটাকে দেখছেন, ও মনের ধনী। কেননা ও সবার কথা চিন্তা করেই পুরো জীবনটা ধ্বংস করে দিছে। রিয়া, তুমি কি আবার এই কাজের লোকের জন্য পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনি জানেন যাকে আপনি কাজের লোক বলে অপমান করতেছেন সে কে? সেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি আর মাথার উপর থেকে ছাদ দুটোই সরে যাবে। এদিকে রিফাতের এমন কথা বলা দেখে রাসেল ওর কাছে এসে বলে, রিফাত প্লিজ এসব বলে বিয়েটা নষ্ট করিস না, তার চেয়ে বরং আমি চলে যাচ্ছি। রাসেল, আমাকে বলতে দে। এদের বোঝা উচিত মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে আর যাবার জায়গা থাকে না। আর বিয়ে না হলে নাই। মিমের মতো মেয়ে এই দেশের হাজারটা পাবো, কিন্তু তোর মতো এত সুন্দর মনের একটা ভালো বন্ধু কোনোদিন পাবো না। রিফাতের এমন কথা শুনে সবাই যেন অবাক, আর অবাক হবেই না কেন, তাই না? হবু বউকে ছাড়বে তবু বন্ধুকে নয়, একটাই প্রকৃত বন্ধুত্ব ব্র। রাফিন ভাইয়া, আপনি জানেন এই রাসেল আপনার কি হয়? সেটা একটাবার আপনার বউ জিজ্ঞেস করে দেখেন। আরে আজব, এটা আবার জানার কি আছে? আমি আমার অফিসে ওর কাজ করতে দেখেছি। এখন রিয়াদের বাড়িতে হয়তো কাজ করতে স্বাভাবিক। রিফাত কিছু বলার আগে পেছন থেকে রিয়া বলে ওঠে, যেটা শুনে রাফিন তো চুপ হয়ে যায়। না, রাসেল কোনো কাজের লোক না, উনি হলো আমার আপন ভাই। কি? এই তোমার ভাই তো একটা আমাদের বলেছিল, যেটা পুরাই অমানুষ। আমার ভাই অমানুষ? আর আপনি একটা ছেলেকে এভাবে অপমান করছেন, এটা কি অমানুষের কাজ না বলেন? আর বাবা মা ভাইয়া রাসেল ভাইয়াকে দেখতে পারতো না, তাই সবার কাছে তার পরিচয় গোপন করে রাখতো। আর গোপন করবেই না কেন? কারণ রাসেল প্রবাসে দিনের পর দিন মাসের পর মাস খেয়ে না খেয়ে কাজ করে আপনাদের জন্য খুশি কিনে দিয়েছে। বিনিময়ে সে পেয়েছে চোখ ভর্তি পানি আর বুক ভর্তি কষ্ট। জানো রিয়া ভাবি, তোমার ভাই বিদেশে যাওয়ার 5 বছর পরে আমি বিদেশে আসি। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। আমি প্রায় সময় দেখেছি ও না খেয়ে থেকেছে, ভালো কিছু ব্যবহারও করে নাই। আমার একটু অসুস্থ হলেই বসে থেকেছি, আর ও হাসপাতালে পড়ে থাকার অবস্থা নিয়ে ও কাজ করেছে শুধুমাত্র তোমাদের যেন কোনো কষ্ট না হয়। তোমরা মাংস দিয়ে ভাত খেয়ে ও আমাদের মতো প্রবাসীদের কাছে বলতো, সামনের মাসে একটু টাকা বেশি দিও, এর থেকে ভালো কিছু খাবো। আর আমাদের সেই খুশিটাকে পূরণ করতে আমাদের মতো হাজারো প্রবাসী আলু ভর্তার সাথে কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়েও বাবা মায়ের কাছে হাসি মুখে বলেছি, মা বাবা আজকে মাংস দিয়ে মনের আনন্দে ভাত খেলাম। তবু তোমার হাতের মতো স্বাদ পাইনি। জীবনের অর্ধেকের বেশি সময় বাইরে কাটিয়ে দেশে এসে খুশির পরিবর্তে এমন লাঞ্ছিত হতে হয়। রাসেলের মতো হাজারো প্রবাসীর জীবনে দাগ লেগে যায় বাড়ির কাজের লোক। রিফাতের এমন কথা শুনে উপস্থিত সবার চোখেই যেন পানি জমেছে। রাইসা বোধহয় কেঁদেই দেবে, কেননা রাইসা কখনো ভাবতেই পারেনি রাসেলের জীবনে এতটা কষ্ট থাকতে পারে। আরে ভাইয়া, আপনি কি যেন বললেন? রাসেল ছোট লোক, গরিব কাজের ছেলে। আসলেও গরিব কাজের ছেলে।
তার জন্যই তো আমাকে এতটা দাম দিচ্ছেন। আরে ভাই, আমি আপনি যেই কোম্পানির সামান্য দেখাশোনার দায়িত্ব পেয়ে নিজেদের এত বড় মনে করি, সেখানে সেই কোম্পানির সিওকে এইভাবে অপমান করতে পিছু পা হয় না? যেই ছেলেটা এই দেশের টপ ধনীদের কাতারে টপ পজিশনে, তাকেই বানিয়েছেন কাজের লোক। বাহ! রিফাতের এমন কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রাসেল এত বড় মাপের একজন মানুষ, আর সেটা কিনা কেউ জানতে পারেনি। কি বলতেছ এসব? আমি তো জানি আমাদের কোম্পানির সিইও রাসেল নামের একজন থাকে, কখনো দেখিনি। কিন্তু মালিক তো অন্য কেউ, আর সেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আপনি ঠিকই ধরেছেন। ওই কোম্পানির মালিক ছিল বাইরের দেশের একজন, যার সাথে রাসেলের দেখা হয়। রাসেল তার অনেক পছন্দের মানুষ হয় বাংলাদেশের কোম্পানির সিইও পদের দায়িত্ব দিয়ে দেশে পাঠান। আমি তখন থেকে এই কোম্পানির হয়ে কাজ করি। পরে রাসেলের সাথে বন্ধুত্ব, আর সেই পথ ধরে রাসেল আজকে এই পজিশনে উঠেছে। সেই লোকটা তার সব কিছু বিক্রি করে দেয় অন্য একজনের কাছে, আর রাসেল ধীরে ধীরে তার সব কিছু কিনে নেয়, আর সেই লোকেরও চিকিৎসার দায়িত্ব নেয়। আফসোস লোকটিকে বাঁচাতে পারেনি, আর তাকেই ছোট লোক বলছেন? এখন কলমটা বের করলেই তো আপনার গরম শেষ। তাই বলি কি, মানুষকে মানুষ মনে করতে শেখেন। গরিবরাও তো মানুষ নাকি? এই পৃথিবীতে আমাদের সবাইকে যদি ধনী বানিয়ে আল্লাহ পাঠাতো, তাহলে একে অন্যের প্রয়োজনের সময় কাজের লোক পেতে কোথায়? তাই আল্লাহ আমাদের ভিন্ন ভিন্ন পজিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। রিফাতের কথা শেষ হলেই রাসেল চলে যেতে নেয়, আর এদিকে রাইসা এসে রাসেলের হাত ধরে বলে, প্লিজ যেও না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো, আমি হয়তো এই বাড়ি থেকে যাচ্ছি, কিন্তু তোমার জীবন থেকে নয়। কারণ তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করেছি, বুঝেছো? এত ভালো আমাকে কেন বাসো? যদি আমি এর মূল্য দিতে না পারি তখন কি করবে? হাসালে আমাকে রাইসা, তুমি আমাকে হাসালে। আমি তোমার জীবনের থেকেও পরিবারের সবাইকে ভালোবেসেছিলাম, কিন্তু তারা ঠিকই আমাকে দূরে ছুড়ে মেরেছে। আমি ভেঙে পড়িনি, কারণ আমি নিজেকে আঁকড়ে ধরে বাঁচতে জানি। আর তুমি চলে গেলেও ঠিক এমনভাবেই থাকতে পারবো। কেননা কবি বলেছেন, ভোগে নাই কোনো সুখ, ত্যাগেই যত সুখ লুকিয়ে থাকে। ওরে আমার পাগলটা রে, আমাকে কত ভালোবাসে। এইভাবেই সারা জীবন ভালোবেসে যাবে, বুঝলে? কখনো ভালোবাসা কম হলে একেবারে মেরে নাক ফাটিয়ে দিব। আচ্ছা, দিও দিও, তোমার জন্য আমার মনে ভালোবাসার কখনো কমতি হবে না। আমার সোনা পাখি। রাইসার বেশ কিছু না বলে রাসেলের গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করে দেয়। কেননা এটা তো সুখের কান্না, দুঃখের কান্না নয়। এদিকে রাসেলের বাবা মা ক্ষমা চাইতে আসলেই রাসেল সেখান থেকে চলে যায়। তাদের কোনো কথাই রাসেল শোনে না। সবাই তো বুঝতে পারে ওর মনে কতটা কষ্ট লুকিয়ে আছে, আর এমনিই তো সব কিছুর ক্ষমা এত সহজে হয় না। বাবা মা, তোমরা কান্না করো কেন? যাও না, বড় ভাইয়ার কাছে যাও। তোমরা কোন মুখে ভাইয়ার কাছে ক্ষমা চাইতে আসছো? শুনলে না রিফাত ভাইয়া কি বলল? ভাইয়া দিনের পর দিন না খেয়ে থাকতো, অথচ কখনো ফোন করে জানতেও চাওনি সে খেয়েছে কিনা। বরং বলেছো বেশি বেশি টাকা দিতে, ভাইয়াকে আমাকে বড় করতে হবে। যে ছেলে নিজের স্বপ্নগুলো বলিদান করে তোমাদের খুশি কিনে আনলো, তাকেই ছুঁড়ে ফেলে দিয়েছো। তোমরা তো বাবা মার নামে কলঙ্ক। মারে, আমরা যেই ভুল করেছি সেটা 1000 বার বললেও শোধ হবে না। আমরা আমাদের করা ভুল বুঝতে পেরেছি। মা, তুই পারিস আমাদের রাসেলের থেকে ক্ষমা পাইয়ে দিতে। না, আমি কেন করতে যাব? সেই ভাইয়া একটু থাকার জায়গা চেয়েছিল, তোমরা তাকে দাওনি। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। আজকে কেন বলছো তাহলে? এদিকে অনেক আগে মিমার রিফাতের বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। এদিকে রিয়া সবাইকে নিয়ে বাসায় চলে আসে। কারো মনেই শান্তি নেই, রাসেলের মন ভালো নেই দেখে রাইসা জোর করে ওর বাড়িতে নিয়ে গেছে, যেন সেবা পেয়ে একটু ভালো থাকতে পারে। এদিন সকালে রিয়া ওর মাকে ডাকতে যে রুমে ঢুকে, অমনি দেখে ওর মা অজ্ঞান হয়ে খাটের পাশে পড়ে আছে। রিয়া তো একটা চিৎকার দেয়। মা! রিয়ার এমন জোরে চিৎকার শুনে বাড়িতে থাকা সবাই ওই রুমে চলে আসে। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া, আমার এমনটা কিভাবে হলো? তুমি একটু আমার খেয়াল রাখবে না? জানে তো আম্মা হাই প্রেসারের রোগী। আমি তো সবসময় মাকে চোখে চোখেই রেখেছি। আমি একটু আগে মাকে ডাকতে রুমে এসে দেখি মা ফ্লোরে পড়ে আছে। হয়েছে, এখন কান্নাকাটি না করে আম্মাকে তাড়াতাড়ি চলো হাসপাতালে নিতে হবে। তারপর সবাই মিলে তাড়াতাড়ি রিয়ার আম্মুকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে রিয়া ওর ফোন দিয়ে রাইসাকে সবটা জানিয়ে দেয়।
কেননা রাসেলের নাম্বার ওর কাছে নেই। রাসেলের মাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাড়াতাড়ি রুমে নিয়ে যায়। এদিকে ওই ওঠো, একটা দুঃখের খবর আছে। রাসেল যেহেতু চাংনাই ছিল তাই তাড়াতাড়ি উঠে বলে, কি হয়েছে এভাবে ডাকতেছো কেন শুনি? কথা বলিও না, তাড়াতাড়ি আমাদের হসপিটালে যেতে হবে, চলো। কি হয়েছে বলবে তো নাকি? আরে বাবা, তুমি হসপিটালে গেলেই তো দেখতে পাবে, তাই না? তাহলে বারবার জিজ্ঞেস কেন করছো শুনি? রাসেল আর কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয়। আর রায়েশাও একটু পরে রেডি হয়ে বেরোতে নিলেই ওর মাও সাথে আসে। ওর কিছু সময় পরে হাসপাতালে চলে আসে। রাসেল রিয়াকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গিয়ে বলে, রিয়া তুই এখানে? আর কার কি হয়েছে? রিয়া রাসেলকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুই বলতে পারতেছে না। রিয়ার চোখের পানিতে যেন রাসেলের শার্ট ভিজে যাচ্ছে। ওই আয়শা, রিয়াকে বলো না কান্না না করতে। আমি যে ওর কান্না সহ্য করতে পারছি না। ভাইয়া, মা। মা? মার কি হয়েছে বল? ভাইয়া, আমি সকালে মাকে ডাকতে গিয়ে দেখি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা বাড়িতে প্রাথমিকভাবে অনেক চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। ডাক্তার এখনো কিছু বলেনি। রিয়ার কথা শুনে রাসেল যেন একদম ভেঙে পড়ে। রাইসা শক্ত করে রাসেলকে ধরে রাখে। ছেলে মানুষ যে ধরে রাখা কি একটা মেয়ের পক্ষে এতটাই সোজা, তাই না? সবাই রাসেলকে সান্ত্বনা দিতে থাকে। আর রিয়ার কান্না তো থামছেই না। রাসেল বাবা তো এক কোণায় দাঁড়িয়ে শুধু চোখের জল মুছে যাচ্ছে। এদিকে কিছু সময় পরে ডাক্তার রুম থেকে বেরিয়ে আসলেই ডাক্তার সাহেব, রোগী এখন কি অবস্থা? ডাক্তার চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলছে না। যেটা দেখে সবার মনেই যেন আরো বেশি দুশ্চিন্তা বাসা বাঁধে। রাসেল আবারও বলে, এ ডাক্তার বলেন না আমার মায়ের কি হয়েছে আর এখন কি অবস্থায় আছে? রাসেলের কান্না দেখে ডাক্তার আর চুপ করে থাকতে পারল না। পরে সবটাই বলে দেয় যে রোগী এখন সুস্থ। প্রেশার বেশি ও অতিরিক্ত চিন্তা করার জন্য এমনটা হয়েছিল। সবার মুখেই যেন হাসির রেখা ফুটে ওঠে। কিছু সময় পরে সবাই দেখা করতে যায়। রাসেলের মায়ের পাশে রাসেল আর রিয়া গিয়ে বসে। মিসেস ফরিদা চৌধুরীর চোখ থেকে অঝতারায় পানি পড়তেছে রাসেলের দিকে তাকিয়ে। রাসেলের মায়ের চোখের পানি মুছে দিয়ে, মা কেঁদো না, তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? কাকে মা বলে রাখবো বলো? বাবারে, আমাকে ক্ষমা করে দে। তোর সাথে যা করেছি তা কোনো ক্ষমা হয় না। মা কি বলছো এইসব? সন্তানের কাছে কি বাবা মা ভুল করতে পারে বলো? আমি তোমাদের উপরে রাগ করিনি। ফরিদা চৌধুরী রাসেল আর রিয়াকে বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু দেয়। এদিকে ফরিদা চৌধুরী রাইসাকে ফাঁকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার রাইসা মামুনি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আয়। না, যাব না। কিন্তু কেন আসবি না শুনি? আপনি আপনার ছেলে মেয়েকে একাই আদর করতেছেন, আমাকে ফাঁকে দাঁড়িয়ে রেখে। এতে আমার ভাগ্যের আদর কম পড়ে গেল না? রাইসার এমন কথা শুনে সবাই যেন এত কষ্টের মাঝেও হাসতে হাসতে শেষ। এদিকে রিফাতও খবর পেয়ে মিমকে সাথে নিয়ে এসেছে। হায় রে মেয়ে আমার, কয় কি হিপ পাগলি বাবা মেয়ের আদর ভালোবাসা সন্তানের জন্য কি কখনো কমে নাকি? হুম, একটুও না। তবে আজ থেকে ওরা বাদ, আমি বেশি আদর নেব। ওরা ছোট থেকে আদর নিয়ে নিয়ে আদর কমিয়ে দিচ্ছে। রাইসার কোন বাচ্চামো কথা শুনে সবাই শুধু মিটমিট করে হাসতেছে। এদিকে রাইসার মায়ের চোখে পানি, কেননা মেয়ে এত সুন্দর একটা পরিবারের বউ হতে চলেছে ভেবে। এইভাবে কেটে যায় কয়েকটা দিন। সবাই রাসেলের নতুন বাড়িতে আসে। এদিকে রাশেদ ওর ভুল বুঝতে পেরে সব কিছু সমান সমানভাবে ভাগ করে রাসেলকে বুঝিয়ে দিয়ে ক্ষমা চায়। রাসেল ক্ষমা করতে না চাইলে ওর মা বাবা ও বোন পেতনি গার্লফ্রেন্ডের জন্য ক্ষমা করতে বাধ্য হয়। এখন আর রাসেলের পরিবারে খুশির কোনো অভাব নাই, আছে শুধু একটাই অভাব, সেটা হলো রাইসাকে বউ হিসাবে দেখার স্বাদ। তাই সবাই মিলে রাইসা আর রাসেলের বিয়ে ধুমধাম করে দেয়। রাইসা বাসর ঘরে বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে, আর রাসেল বাইরে থেকে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে নরম সুরে বলে, কি করো ময়না পাখি? চুপ, তুই তো কোনো কথাই কবি না। রাইসা এমন রেগে থাকার কারণ হলো রাসেল লেট করে ঘরে এসেছে। রাসেলও একটা ফাজলামি করার জন্য ও শ্বশুরকে ডাকে, কেননা রাইসোর বাবাকে অনেক ভয় পায়। কই গো শ্বশুর আব্বা, দেখে যান আপনার মেয়ে আমার সাথে কেমন রাগ দেখাচ্ছে। আমি ছোট্ট একটা পোলা। এই, তুমি আব্বুকে ডাকতেছো কেন?
মনে হচ্ছে আমাকে মার খাইয়ে ছাড়বে। আসো। কি করব, তুমি এমন করে তাকিয়ে আছো, আমার বুঝি ভয় করে না? তোমার বোন আর বোনের জামাই তো দেরি করালো। ওরা তো দেরি করবেই, কারণ ওদের ম্যাচ খেলা শেষ। এখন ওরা কি চাইবে? আমরা যেন ভালোভাবে খেলতে পারি। ফাজিল একটা, কিছুই বোঝে না। রাসেল রাইসের উপরে ঝাঁপিয়ে পড়ে আদরে সুরে বলে। কিছুই বোঝার দরকার নেই আমার, আমি শুধু এটা বুঝলেই হলো। রাইসাও আর কিছু বলে না। আস্তে আস্তে ওরা হারিয়ে দেয় সুখের এক অজানা রাজ্যে। ওরা মন ভরে সুখ পেতে থাকুক, আমরা বরং জায়গা কেমন। জানি না এই গল্পটা কেমন হয়েছে, আশা করি ভালোই লেগেছে সবার। সবাইকে একটা কথাই বলতে চাই, প্রবাসীদের সাথে কখনো খারাপ ব্যবহার করি না, কেননা তারা স্বজনদের ছেড়ে একা বছরের পর বছর বাইরে থাকে, পরিবারের মুখে এক চিলটি হাসি রেখা ফোটানোর জন্য। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে। সব প্রবাসীদের জন্য ছোট্ট লেখকের পক্ষ থেকে রইল অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা ভালোবাসা।